হ্যালো, স্যার নমস্কার স্যার। নমস্কার। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি স্যার মোটামুটি। কেন? স্যার এখন কি করব স্যার? কাজকর্ম নাই, কিছু নাই। বইসা রইছি সারাদিন বাসায়। কাজকর্ম নাই মানে আমি কথাটা বুঝি নাই। এখন তো স্যার ইভেন্ট নাই কোনো। কিসের ইভেন্ট? মানে বিয়ের আপনি কি বিয়ের কোনো প্রোগ্রাম আপনি নাই। কি ওই ফটোগ্রাফি শুটিং করেন? বিয়ের ওয়েডিং ফটোগ্রাফি করেন নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। আমি তো অবাক হলাম। কাজকর্ম নাই মানে আমি তো বুঝলাম না। আমি তো আরো কাজকর্ম মানে দেখতেছি ৩ গুণ ৪ গুণ হয়ে গেছে আমার জন্য। স্যার ভার্সিটি কি খুলবো না স্যার? খুললা দেখ। আমরা ইউনিভার্সিটি ভার্সিটি তো খোলা। ইউনিভার্সিটি কি বন্ধ কেন বললেন আমি বুঝলাম না। আপনাদের ক্লাস চলতেছে, একাডেমিক কার্যক্রম সবকিছু চলতেছে, তাইলে আর ইউনিভার্সিটি বন্ধ হইলো কিভাবে? আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, আমাদেরকে স্যালারি দিচ্ছে টাইমলি, আলহামদুলিল্লাহ। ভার্সিটির ভিতরে গিয়ে একটানা ক্লাস করবো স্যার। হ্যাঁ, অনলাইনে তাইলে কি ক্লাস? অনলাইন মানে অন ক্যাম্পাস অ্যাক্টিভিটিস কিছুটা রেস্ট্রিক্টেড। কিছুটা রেস্ট্রিক্টেড এই কারণ আমাদের রেজিস্ট্রার অফিসের সমস্ত কার্যক্রম চলতেছে, আমাদের অ্যাকাউন্টস অফিসের সমস্ত কার্যক্রম চলতেছে। হ্যাঁ, তাইলে অন ক্যাম্পাস অ্যাক্টিভিটিসও আছে, বাট আমাদের শুধু অন ক্যাম্পাস ক্লাস অ্যাক্টিভিটিস গুলি হচ্ছে না, যেটা আমরা অনলাইনে করতেছি। তার মানে হচ্ছে আমাদের অন ক্যাম্পাস অ্যাক্টিভিটিসটা কিছুটা রেস্ট্রিক্টেড, বাকি সমস্ত কার্যক্রম তো আমাদের ঠিকমতোই চলতেছে, জি স্যার। ঠিক না? জি স্যার। একটা জিনিস একটু আপনাদেরকে একটা কথা বলি। একটা মানুষের মানে উত্থান এবং পতন, এই দুইটা আমরা বলি ভাগ্যের উপর ডিপেন্ড করে, ঠিক না? জি স্যার। আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। জি স্যার। তো মজার ব্যাপার হচ্ছে আপনারা যারা মুসলিম রিলিজিয়নের এরা এই কথাটা শুনছেন যে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ বা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে বা ওই জাতি নিজে তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। আপনারা কি এই কথাটা শুনেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটু চিন্তা করে দেখেন, যে সময়টাতে আপনি অবসর বৈশা আছেন, আছেন এই সময়টাতে আরেকজন লোক কিন্তু তার স্কিল ডেভেলপমেন্ট ঠিকই করে নিচ্ছে, ডেভেলপ করে নিচ্ছে। ঠিক না? যেমন আমি জি আপনাকে স্যার। একটা কথা বলি, আমরা যারা ফ্যাকাল্টি আমাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন হয় মূলত দুইটা জিনিসের মাধ্যমে, মূলত দুইটা না তিনটা জিনিসের মাধ্যমে। এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে প্রাইম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কেমন পড়াই ক্লাসে। কথা কথা কি বোঝা যাচ্ছে? আমরা কেমন পড়াই। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার। এটা হচ্ছে একটা মেজর ক্রাইটেরিয়া, অ্যাপার্ট ফ্রম ইউনিভার্সিটি। আপনি যদি স্কুল বা কলেজের টিচারের কথা বলেন, এটাই হচ্ছে মেইন ক্রাইটেরিয়া একজন টিচার ক্লাসে কেমন পড়ায়। একটা টিচার কেমন পড়ায় সেটা জাজ করার জন্য সে কেমন টিচার। কিন্তু আপনি যখন ইউনিভার্সিটিতে চলে আসবেন, ইউনিভার্সিটিতে শুধুমাত্র একজন টিচার কেমন পড়ায় সেটাই বেঞ্চমার্ক না, পাশাপাশি তার রিসার্চ ওয়ার্ক কিরকম পরিমাণ আছে সেটাও একটা বেঞ্চমার্ক। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। এখন প্রথমেই মার্চ মাসে যখন আমাদের বন্ধটা আসলো, তারপরে তো আমাদের ক্লাস বেশ কিছুদিন, এই আমাদের তো তখন আর জুমের মাধ্যমে ক্লাস হতো না, তখন আমি যেভাবে ক্লাস নিতাম, আমি আমার এই ক্লাসটা অডিও রেকর্ড করতাম, করে আমি মেসেঞ্জারে দিয়ে দিতাম। মেসেঞ্জার তো না, ফেসবুক গ্রুপে দিয়ে দিতাম। এইটা ফর্মাল ক্লাসের মতোই ছিল, জাস্ট এখন আপনারা আমার চেহারাটা দেখেন, তখন আমার চেহারাটা দেখতেন না। আচ্ছা, আপনারা সবাই একটু ভিডিওতে আসতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? এটা কিন্তু সব টিচাররাই আপনাদেরকে বলে, কারণ এটা নিয়ে আমাদের মিটিং এও কথা হয়েছে যে স্টুডেন্টদেরকে যদি ক্লাসে অ্যাটেন্ড করতে হয় তাদেরকে ভিডিওতে অ্যাভেইলেবল হতে হবে। যদি ভিডিওতে অ্যাভেইলেবল না হয় আপনারা সেই স্টুডেন্টকে কনসিডার করবেন না। এইটা সমস্ত টিচার বলে দেওয়ার পরেও আপনাদেরকে কেন আমাকে বারবার স্মরণ করায় দিতে হয়, এটা আমার জন্য আসলে দুঃখজনক। আমি কিন্তু 17 ব্যাচের অনেক সুনাম শুনেছি,
হ্যাঁ, আপনাদের আমি অনেক সুনাম শুনেছি, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস গুলি, এই ছোট ছোট জিনিসগুলি আসলে আপনাদের ইমেজের সাথে যাচ্ছে না। শাহরিয়ার ফাহাদ, অন্ধকার রুম, এত অন্ধকার কেন? লাইট কই রুমে? হ্যাঁ, রুমের লাইট জ্বালান। বাকিরা একটু আপনি ভিডিওতে ভিজিবল হন, প্লিজ প্লিজ ভিজিবল হন। সরি স্যার, অ্যাকচুয়ালি নাস্তা করতেছি তো শেষ এটা করে কোনো আসছি। কথা? আপনি নাস্তা করা যেমন আজকে সকালের ক্লাসটা আমাকে 10 মিনিট পরে শুরু করতে হয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাসায় পানি নেই, পানি নেই। তা আমি মোটর ছাড়লাম, মোটর ছাড়া 15-20 মিনিট হয়ে গেছে, আমার বাসায় পানি আসতেছে না। বাই দিস টাইম আমার ভাড়াটিয়ার একটার পর একটা আমাকে ফোন করা শুরু করছে। এখন আমি বুঝতে পারলাম যে আমার মোটর নষ্ট হয়ে গেছে। সাথে সাথে আমার যে প্লাম্বার আছে তাকে আমি ফোন দিলাম যে তাড়াতাড়ি আসেন, কি হয়েছে দেখা যান। ওইটা ঠিক করতে করতে তারপর যখন আমি অনলাইন আর এই ছাড়লাম, ওয়াইফাই ছাড়লাম, তখন বুঝলাম যে আমার ওয়াইফাই এরও লাইন নাই, ওয়াইফাই এরও লাইন নাই। কিছুক্ষণ পরে জানতে পারলাম যে আমার সমস্ত তার কাটা নিয়ে গেছে। হ্যাঁ, যার কারণে আমার মানে মোটরটা ঠিক করতে করতে 9:20 বেজে গেছে। আমি তখনও নাস্তা করি নাই। আমার তো পরপর 2টা ক্লাস, আমি ক্লাসটা 10 মিনিট পরে শুরু করেছি, 10 মিনিট পরে শুরু করেছি। আচ্ছা, গেল এটা। আমি আপনাদেরকে আজকে মোবাইলের যে ওয়াইফাই আছে, মোবাইলের যে কি বলে হটস্পট আছে, ওটা দিয়ে ক্লাস করাচ্ছি, যার কারণে হয়তো আজকের ক্লাসে নেটওয়ার্কের একটু সমস্যা হইতে পারে। আচ্ছা, যে কথাটাতে আমি ছিলাম, মার্চ মাসে যখন আমাদেরকে এই অনলাইনের ক্লাসগুলি বলা হলো, তখন আমাদের তো আসলে কোনো স্ট্রাকচার ছিল না। এখন আমাদের একটা রুটিন ওয়াইজ হয়েছে, আমাদের একটা স্ট্রাকচার হয়েছে। তখন আমরা আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি চ্যাপ্টার ওয়াইজ একটা লেকচার রেকর্ড করেছি। ভালো হয়েছে, লেকচার রেকর্ডটা খারাপ হয় নাই। সেটা আমি ফেসবুকের মাধ্যমে দিয়ে দিয়েছি। তখন আমার কিছু সমস্যা হয়েছে যে আমি আসলে কিভাবে অডিও ফাইল আপলোড করতে হয় আমি এগুলি পারতেছিলাম না। আমি অনলাইন অ্যাক্টিভিটিসে আসলে একটু দুর্বল ছিলাম। কিন্তু আমি একটা জিনিস তখন রিয়েলাইজ করেছি যে এই এখন টিকে থাকতে হলে অনলাইন ছাড়া কোনো সাবস্টিটিউট নাই। আমি তখন ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল দেখেছি, কিভাবে জুম মিট ইউজ করতে হয়, কিভাবে গুগল ক্লাসরুম ইউজ করতে হয়, তারপর হচ্ছে কিভাবে গুগল মিট ইউজ করতে হয়। আমি আসলে এই জিনিসগুলি কখনো ইউজ করি নাই আগে। লজ্জার কিছু নাই ভাই, আমি পারতাম না, এই জিনিসগুলো আমার দরকার হয় না, আমি শিখি নাই। কিন্তু দরকার হইলে কিভাবে শিখতে হয় সেটা আমি জানা ছিল, যে ইউটিউব থেকে কিভাবে একটা টিউটোরিয়াল দেখে কিভাবে নিজেকে আপডেট করতে হয় এটা আমার জানা ছিল। প্লিজ, এখনো যারা ভিডিওতে আসেন নাই, ভাই আপনার যদি ভিডিওতে আসতে সমস্যা হয় আপনি ক্লাস থেকে লিভ করেন, কোনো সমস্যা নাই। আপনি ক্লাস থেকে লিভ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে ক্লাসে থাকলে ভিডিওতে থাকতে হবে। আচ্ছা, আর যদি আপনি ভিডিওতে আসতে না পারেন আপনি লিভ করে চলে যান। আচ্ছা, তখন আমি দেখে দেখে জিনিসগুলি শিখে নিয়েছি। তখন একটু আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলেছি, একজন ইউনিভার্সিটি যখন আপনি টিচার হবেন তখন আপনি ক্লাসে কেমন পড়ান সেটার পাশাপাশি আপনি কেমন রিসার্চ ওয়ার্ক করেন সেটাও একটা ফ্যাক্ট। এখন আমি কিছু রিসার্চ ওয়ার্কের কাজ শিখেছিলাম। তার মধ্যে একটা কাজ হচ্ছে SPSS, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। এরকম অ্যানালিসিস টুল আছে, যেমন স্ট্রাটা হইতে পারে, তারপর ইভিউস হইতে পারে, আর হইতে পারে। এগুলি যদি আপনারা রিসার্চের কাজের সাথে কেউ ইনভলভ হইতে চান অবশ্যই এই কাজগুলি শিখে নেবেন। আপনারা সবচেয়ে বেশি পরিচিত যে সফটওয়্যারটা সেটার নাম হচ্ছে এক্সেল। কথা কি বোঝা গেছে? এক্সেল এর সাথে আপনারা সবাই পরিচিত না? জি স্যার। জি স্যার। এক্সেল এর অ্যাডভান্স ভার্সন হচ্ছে SPSS, SPSS এর অ্যাডভান্স ভার্সন হচ্ছে স্ট্রাটা, স্ট্রাটার অ্যাডভান্স ভার্সন হচ্ছে ইভিউস, ইভিউস এর অ্যাডভান্স ভার্সন হচ্ছে আর। আমি SPSS এর কাজটা শিখেছিলাম হচ্ছে 2017 সালে, 2018 সালে, 18 সালের লাস্ট এবং 19 সালের ফার্স্টে। তখন আমি যখন দেখলাম যে আমি একটা সময় পাইছি, যে এই সময়টা এখন আমার যেহেতু একটু ক্লাস গ্যাপ পড়েছে, মাঝখানে কিন্তু 15-20 দিনের মতো ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস একরকম প্রায় বন্ধই ছিল, ঠিক না? জি স্যার। একরকম প্রায় বন্ধ ছিল না? তখন কিন্তু আমাদের অডেল অবসর, মানুষের কখন দিন কখন রাত, লকডাউনের সময়টা কোনো কাজকর্ম নাই, কিছু নাই। তখন আমি চিন্তা করলাম যে দিস ইজ এ প্রাইম টাইম টু ডেভেলপ মাই স্কিলস। কারণ এখন সারাদিন আমার সময়, আমি আমাকে সময়টা যেভাবে চাই সেভাবে ইউটিলাইজ করতে পারি। আমার অর্ধেক লেসন প্ল্যান
আমি রিভিউ করে নিছি, কারণ 1 বছরে আমি অনেক কিছুই ভুলে গেছিলাম। এই 1 বছরে যা যা আমি ভুলছি অর্ধেক প্ল্যান আমি বাসায় আবার রিকল করে নিছি, আমার অর্ধেক কাজ হয়েছে। বাকি অর্ধেক কাজ হচ্ছে আমার টার্গেট থাকে আমি বছরে অ্যাটলিস্ট একটা পাবলিকেশন করব। আমার টার্গেট থাকে বছরে আমি অ্যাটলিস্ট একটা পাবলিকেশন করব। তার মানে একটা পাবলিকেশন করার জন্য আমি অ্যাটলিস্ট 6 মাস সময় টার্গেট করে নিই, যে আমার 6 মাস সময় লাগে একটা পাবলিকেশন করার জন্য। তখন আমি যখন ফুল অবসর পায়া গেছি, রোজার মাসটা তো হিসাবে বলতে গেলে আমরা পুরো অবসর সময় কাটাইছি না? ইয়েস স্যার। আমি ওই সময়টাকে কাজে লাগাইছি, আমি 2টা আর্টিকেল ডেভেলপ করে ফেলছি, এবং তখন আমি অলমোস্ট দৈনিক 16 থেকে 17 ঘন্টা পর্যন্ত কাজ করছি। আমার বাসায় একটাই কথা, এত কাজ কি করছ, বাস তো এখন অবসর, তুই বাসায়। আমি বাসার কোনো কাজ করি নাই। ট্রাস্ট মি, আপনার ভাবি যখন প্রেগনেন্ট আমি তখন তাকে বাপের বাড়িতে ফালাই দিয়ে রাখছি, এবং ওকে বাপের বাড়িতে ফালাই দিয়ে আমি বাসায় সারাদিন বসে বসে কাজ করছি। এবং আমার 2টা আর্টিকেলের মধ্যে একটা আর্টিকেল পাবলিশ হয়ে গেছে, আরেকটা আর্টিকেল অ্যাকসেপ্ট হয়ে গেছে, আমি প্রসেসিং ফিও দিয়ে দিয়েছি, খুব সম্ভব এই মাসের 30 তারিখ পাবলিশ হবে। খেয়াল করে দেখেন, এখন আমি যদি জান দিয়েও চেষ্টা করি, এই সেমিস্টারে আমার 6টা কোর্স, তার মধ্যে 5টা কোর্স হচ্ছে এরকম যেটা আমি মাত্র একবার পড়াইছি, তাও অনেক আগে, পড়া আবার পড়াইতে হয়, আমি কি এখন জান দিয়ে ফেললেও রিসার্চের কোনো কাজ করতে পারবো? একটু চিন্তা করে দেখেন, আমি যদি এখন জানও দিয়ে ফেলি যে আমি রিসার্চের কাজ এখন করব, আমার পক্ষে করা সম্ভব না। তার মানে ওই সময়টা আমি যদি কাজে না লাগাইতাম, তাহলে এবছরে আমার আর কোনো কাজ হইতো না। সিম্পল জিনিস, আপনি আপনাকে কিভাবে ডেভেলপ করবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আমি ওদিন একটা লিখছিলাম এরকম, যে বিবিএ যখন আপনি পাশ করে যাবেন, আপনি একটা সার্টিফিকেট নিয়ে যাবেন না? নিবেন না? একটা সার্টিফিকেট তো নিবেন। আচ্ছা, এখন আপনি সাপোজ শিকার করতে যাবেন, আপনার তো বাঘ শিকার করতে হলে বন্দুক লাগবে না? জি। আচ্ছা, আপনি যদি বন্দুক না নিয়ে শুধুমাত্র লাইসেন্স নিয়ে বাঘ শিকার করতে যান, আপনি বাঘ শিকার করতে পারবেন? না স্যার। আপনার লাইসেন্সটাকে কি বাঘ ভয় পাবে? না স্যার। তাহলে জব মার্কেটে এন্ট্রি করার জন্য আপনার লাইসেন্স হচ্ছে আপনার সার্টিফিকেট, আর আপনার বন্দুক হচ্ছে আপনার স্কিল। আপনি কত ভালো প্রেজেন্টেশন করতে পারেন। প্রেজেন্টেশন স্কিল, একটা কথা মনে রাখেন, একটা বিজনেস স্টুডেন্টের জন্য প্রেজেন্টেশন স্কিল হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। আপনার সমস্ত কিছু ভালো, আপনার প্রেজেন্টেশন স্কিল খারাপ, আপনি নিশ্চিত থাকেন জব মার্কেটে আপনি পিছায়া যাবেন। জি স্যার, এটা আছে। বাট স্যার ওই ক্ষেত্রেও তো স্যার 2টা এক হতে হয়, কারণ যদি সার্টিফিকেট লো থাকে আর স্কিল যদি হাই থাকে। আমি আপনাদেরকে কিছু মানুষের সাথে পরিচয় করায় দিব যদি আমার সুযোগ হয়। তাদের সিজিপি হচ্ছে 3 even below 3, but they are drawing close to lakhs. Some of them are drawing more than lakhs. খেয়াল করে দেখেন, মার্কেটে ঢোকার জন্য যে মিনিমাম সিজিপিএ এটা দরকার সেটা আপনার আছে, আপনার খুব এক্সটেন্সিভ লেভেলের সিজিপিএ নাই। জি স্যার। কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে যায় ইন্টারভিউয়ারকে আপনি ইমপ্রেস করে ফেলেছেন, সে আপনাকে চাকরি দিয়েছে। চাকরি দেওয়ার পর দেখলো যে আপনাকে দিয়ে সেলস জেনারেট হচ্ছে, আপনাদেরকে একটা এক্সাম্পল বলি, আপনাদের ইউনিভার্সিটির এক্সাম্পল বলি, তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। আমাদের 4th ব্যাচে একটা স্টুডেন্ট ছিল, মনির নাম। আচ্ছা। যারা আপনারা কালচারাল ক্লাবের সাথে কাজ করেন, তারা হয়তো মনিরকে চিনার কথা। উল্লাস কি মনিরকে চিনেন উল্লাস? জি স্যার। মনিরের সিজিপিএ কিন্তু আহামরি খুব হাই সিজিপিএ না। ও এখন লঙ্কা বাংলাতে আছে। জি স্যার। ওর পারফরম্যান্স, ওর ম্যানেজারের ভাষাই ইটস আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। ওর ম্যানেজারের নাম হচ্ছে হায়দার হোসেন, হায়দার ভাই বলি আমরা সবাই, লঙ্কা বাংলার সাথে তো আমার খুব ভালো রিলেশন। ওর মানে কার ডিভিশনে যে ছেলেটা আছে ওর নাম হচ্ছে ভুলেও তো গেলাম, ওই ছেলেটাও আমার স্টুডেন্ট। ওই ছেলেটাও খুব ভালো করছে। তারা খুব ভালো সিজিপিএ স্টুডেন্ট না, খুব আহামরি সিজিপিএ তাদের না, তারা স্কলারশিপ হোল্ডার ছিল না, বাট মনিরের প্রেজেন্টেশন ওয়াজ এক্সিলেন্ট প্রেজেন্টেশন।
এক্সিলেন্ট প্রেজেন্টেশন। মনিরের জন্য আমি অলরেডি 2 জায়গায় কথা বলে রাখছি, জাপান টোবাকো ইন্ডাস্ট্রিজেও কথা বলেছি, মনিরের জন্য আমি এসিআইও কথা বলে রাখছি। এসিআই তার সিভি গেছে, জাপান টোবাকোতেও তার সিভি গেছে। কিছুদিন আগে আমি এই এসিআই তে আমার এক ফ্রেন্ড আছে, তার সাথে আমি কথা বলছি। আমি যে বন্ধু, তাকে তোমার চাকরি দিতে হবে নট নেসেসারি, আমি কখনোই বলবো না আমার স্টুডেন্টকে তুমি চাকরি দাও, বাট তাকে একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দাও। ইন্টারভিউর যদি তুমি ব্যবস্থা করে দাও, আমার কিচ্ছু বলতে হবে না, তুমি তাকে নিবা। যেটা আমার যে ফ্রেন্ড আছে এরিয়া ম্যানেজার ঢাকা জোনের, তাকে আমি বলছি যে মনিরের জন্য আমি বলি নাই, তুমি আমার ফ্রেন্ড, আমি তোমার জন্য বলছি, কারণ তোমার আন্ডারে যদি মনির কাজ করে তাহলে তোমার কোম্পানিতে তোমার ভ্যালুয়েশন বাড়বে। বিকজ মনি নোস হাউ টু সেল, এখন প্রেজেন্টেশন স্কিল যেটা আছে সেটা আপনি একদিনে ডেভেলপ করতে পারবেন না, এটা কোনোদিনও একদিনে ডেভেলপ হয় না, এটা ঘষা নিতে হয়। অনেকে বলে যে প্রেজেন্টেশন স্কিলটা হচ্ছে বাই বর্ন কোয়ালিটি, এর চাইতে মিছা কথা আল্লাহর দুনিয়াতে আর নাই, এর চাইতে মিছা কথা আল্লাহর দুনিয়াতে আর নাই। কারণ আমি এমন অনেক মানুষকে দেখছি যারা প্রেজেন্টেশন স্কিল একদমই পুয়ার ছিল, বা সে আস্তে আস্তে তার স্কিলটাকে ডেভেলপ করে নিছে। প্রেজেন্টেশন স্কিলটা হচ্ছে ডেভেলপ করার মতো একটা স্কিল, যেটা আপনি প্রতিনিয়ত ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ না করলে আপনি সাস্টেইন করতে পারবেন না, বা ডেভেলপ করতেও পারবেন না। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। এবং এই জিনিসগুলো হচ্ছে আপনার ইন্টারনালি আপনার মাইন্ডসেট আপ থেকে আপনাকে ড্রাইভ করবে, যে আপনি যখন একটা প্রোডাক্ট সেল করতে যাবেন আপনি কিভাবে সেল করবেন, একটা মানুষকে আপনি কিভাবে কনভিন্স করবেন। এবং এই টোটাল জিনিসটা হচ্ছে ইটস এ প্রি প্ল্যান ওয়ার্ক। আপনি যদি প্ল্যান করে যান তাহলে একরকম আউটকাম, আপনি যদি প্ল্যান উইদাউট প্ল্যানিং এ যান আপনার আউটকাম টোটালি ডিফারেন্ট হবে। উইথ প্ল্যানিং আপনার আউটকামটা হবে ক্যালকুলেটেড আউটকাম। এই জন্য আমরা একটা কথা বলি, রোবাস্ট প্ল্যানিং ডাজ হাফ অফ ইউর এক্সিকিউশন। যখন প্ল্যানিং ওয়াইজ কথা বলবেন তখন দেখবেন যে আপনার কাজগুলি আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই হচ্ছে। যেটা আমি কমিউনিকেশনের লাস্ট ক্লাসে বলেছিলাম, যে কমিউনিকেশন শুধু আরেকজনকে আপনার মনের কথাটা বুঝায় বলা না, আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে আউটকাম নিয়ে আসা। এবং সেটা সঠিকভাবে যদি করতে না পারেন তাহলেই বিপদ। আপনার গার্লফ্রেন্ডকে ভ্যালেন্টাইন্স ডে এর বদলে যদি আপনি ওই রাখি বাঁধে যেই দিনে ওই দিনে ক্যাডবেরি চকলেট দেন, আপনার আউটকাম টোটালি ডিফারেন্ট হয়ে যাবে। কথা বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা একটু পড়ায় চলে আসি। আল্লাহু আকবার। সো ফার তো ইন্টারনেট ভালো সার্ভিস দিল। আচ্ছা, বই আশা করি সবার কিনা হইছে? সবার কিনা হইছে? জি স্যার। কিনা হয় নাই কার কার আছে আমি একটু দেখতে চাই। স্যার আমার হয় আচ্ছা, আমার হয় নাই বলতে ফারিয়া রহমানের বই কিনা হইছে? না স্যার হয় নাই। ওকে, সাব্বির ইসলাম কি আছে ক্লাসে? অদ্বিতীয় ঘোষ, কর্মকার আহান, কাজী আয়েশা আক্তার। না স্যার, আচ্ছা, আপনি কিনবো। আপনি কিনবেন। কাজী আয়েশা আক্তার আমাকে কি মেসেঞ্জারে কোনো মেসেজ পাঠিয়েছিলেন? জি স্যার। আচ্ছা, ওইটা কোন গ্রুপে অ্যাড করার জন্য কিসে অ্যাড করার জন্য বলেছেন? আমি কিন্তু আপনার মেসেজটা ঠিকমতো বুঝতে পারিনি। রেকর্ডিংটা ক্লাসরুমে দেওয়ার জন্য বলছিলাম মেবি। না, আপনি বলেছেন অ্যাড করে দেওয়ার জন্য। আমার রেকর্ডিং তো অলরেডি আমি অ্যাড করে দিয়েছি। আপনারা কি পাইছেন গুগল ক্লাসরুমে ক্লাসের ভিডিও রেকর্ড? অ্যাড করার আগে জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ফাইন। ক্লাস কি বুঝা গিয়েছে? ক্লাস কি আপনারা ইউটিউবে যেটা পেয়েছেন এটা কি বুঝা গিয়েছে? গুগল ক্লাসরুমে থেকে যেটা ক্লাস ভিডিও রেকর্ডটা পেয়েছেন? জি স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে এই ফরম্যাটটা কি আপনাদের জন্য ঠিক আছে? যে ফরম্যাটে আমি দিচ্ছি এই ফরম্যাটটা কি আপনাদের জন্য ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, চলবে। জি স্যার। এবার যাদের বই আছে প্লিজ গো টু পেজ নাম্বার 10। গো টু পেজ নাম্বার 10। আচ্ছা, আমি একটু দেখি স্ক্রিন শেয়ারটা দেয়া যায় কিনা। বিজনেস কমিউনিকেশন। আচ্ছা, দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ারে? জি স্যার। ও ফ্যান্টাস্টিক।
তাহলে যাদের বই নাই তাদের জন্য একটু সুবিধা হলো। আচ্ছা, খেয়াল করে দেখেন আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ইনফর্মাল নেটওয়ার্ক পর্যন্ত পড়ে আসছি, ঠিক না? ইনফর্মাল নেটওয়ার্ক পর্যন্ত পড়ে আসছি, মনে আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? স্যার উল্লাসের কারেন্ট চলে গেছে। তাকে একটু বলেন সে যাতে মোবাইল থেকে অ্যাড হয়, আমাদের এখন কিন্তু আজকে কিন্তু আর 40 মিনিটের ব্রেকডাউনটা পড়বে না, আমরা টানা 1.5 ঘন্টা পর্যন্ত ক্লাস করতে পারবো ইনশাআল্লাহ। তাকে বলেন সে যাতে একটু মোবাইল থেকে অ্যাড হয় কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ইনফর্মাল নেটওয়ার্ক পর্যন্ত পড়েছি। আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে দ্য প্রসেস অফ হিউম্যান কমিউনিকেশন। আপনারা কি পেয়েছেন পেজ নাম্বার 9 এ? এটা না স্যার। পেজ নাম্বার 9 এ যান। জি স্যার, পেয়েছি। কমিউনিকেশন পেয়েছেন? আমি একদম দাগিয়ে দিয়ে রেখেছি কিন্তু। আর যাদের বই নাই তারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার একটু আসেন, এই যে আমি আপনার সাথে কথা বলতেছি বা আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন, এইটা আমাদের একটা কমিউনিকেশন হচ্ছে। এইটা আমরা বাহির থেকে দেখতেছি একরকম, আর কমিউনিকেশন স্পেশালিস্টরা যারা ইন্টারপ্রেট করতেছে তারা জিনিসটাকে করতেছে আরেক রকম ভাবে ইন্টারপ্রেট। এখন আরেক রকম ভাবে কি, তারা একটা মডেল ডিফাইন করছে যে কিভাবে আসলে কমিউনিকেশন গুলি হচ্ছে। আসলে আমি আপনাকে বলতেছি, আমি কি বলতেছি, কেন বলতেছি, আপনি কি শুনতেছেন, কেন শুনতেছেন, সেটা শুনে আবার আপনি কি ইন্টারপ্রেট করতেছেন, এই টোটাল জিনিসটাকে তারা আবার একটা মডেলের মাধ্যমে ডিফাইন করেছে। খেয়াল করে দেখেন, আমি যখন লেকচার দেই আমার একই টপিক, একই কন্টেন্ট, বেচ ওয়াইজ, স্টুডেন্ট ওয়াইজ লেকচারটা ডিফারেন্ট হয়ে যায় না? কথা বোঝা যাচ্ছে? যে বেচগুলিতে একটু ভালো স্টুডেন্টের সংখ্যা বেশি থাকে, ভালো স্টুডেন্ট বলতে সবাই তো ভালো স্টুডেন্ট, আমরা যাদেরকে সো কল ভালো স্টুডেন্ট বলি, পড়ুয়া স্টুডেন্টদের সংখ্যা বেশি থাকে, সেইখানে হচ্ছে আমাদের লেকচারের স্ট্র্যাটেজিটা একরকম। যেখানে আবার অমনোযোগী স্টুডেন্টের সংখ্যা বেশি থাকে তাদেরকে আমরা আরেকটু হয়তো স্লো ভাবে যাই, আর একটু বেশি ধরে 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 পড়াই, সেখানে একরকম। আবার আমার একই ক্লাস লেকচার আপনারা যদি 30 জন বা 40 জন থাকেন, 40 জনের কাছে কিন্তু 40 রকম ভাবে রিপ্রেজেন্ট করবে। কথা কি বোঝা যাচ্ছে? কেউ ক্লাস থেকে বের হয়ে বলবে যে ওই বেটা এত কি গল্প করলো, ক্লাসে পুরো মাথা ধরায় ফেলাইছে, ঠিক না? আরেকজন বলবে যে না, স্যারের ক্লাস হয়তো ভালো লাগছে, আরেকজন বলবে এভারেজ লাগছে। তার মানে কি, আমি কিন্তু 3টা গ্রুপে পেয়ে গেলাম, একই জিনিস 3 জন লোক 3 রকম ভাবে রিপ্রেজেন্ট করছে। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটাকে আমরা বলি কমিউনিকেশন প্রসেস। যে আমি যখন একটা কথা বলতেছি, আমি কিভাবে বলতেছি, আপনি যখন সেটা শুনতেছেন, আপনি কিভাবে শুনতেছেন বা নিচ্ছেন, শুনে আপনি যখন আবার ইন্টারপ্রেট করতেছেন আপনি কিভাবে করতেছেন, এই টোটাল প্রসেসটাকে আমরা বলি দ্য কমিউনিকেশন প্রসেস। এটা যখন হিউম্যান টু হিউম্যান হয় আমরা তখন তাকে বলি হিউম্যান কমিউনিকেশন প্রসেস। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গিয়েছে? শিওর? ওকে, কেউ না বুঝলে বলবেন। হ্যাঁ, কেউ না বুঝলে বলবেন। আর আপনি যদি বলেন আমি আপনাকে বই ধরে ধরে রিডিং করাবো, আমি তাও পারবো, কিন্তু বইয়ে আমি একদম বইটা আপনি কোন কোন লাইনগুলি পড়বেন সেটাও দাগিয়ে দিয়ে রেখেছি। আপনি জাস্ট কনসেপ্টটা বুঝলে বই পড়লে আপনার কাছে দেখবেন সমস্ত কিছু পানি ভাত। এবার একটু চিন্তা করে দেখেন, আমি আপনার সাথে যখন যোগাযোগ করব, তার মানে কি একটা ইনিশিয়েশন দরকার না? কোথাও না কোথাও থেকে তো একটা কমিউনিকেশনের ইনিশিয়েশন দরকার না? যেমন আমার সামনে আমি এখন 3 জনকে দেখতে পাচ্ছি। একজন আমি দেখতে পাচ্ছি সৈকত রয়, একজন আমি দেখতে পাচ্ছি সাব্বির ইসলাম, আর একজনের নাম আসতেছে না, কি নাম ওনার? ওনার নাম কি লামিয়া আক্তার। আমি 3 জনকে এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি সৈকতকে দিয়ে শুরু করি। আমি ক্লাসে মজা করার জন্য অনেক কিছু বলবো, এগুলিকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, ক্লাসের পরে কাউকে পচানোরও কিছু নাই, মানে ক্লাস নিয়ে উল্লাস করারও কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমি সাব্বিরকে নিয়ে আজকে একটা एग्जांपल দিতে চাই। সাব্বির কেমন আছেন আপনি? ভালো। ফ্যান্টাস্টিক। এখন একটু খেয়াল করে দেখেন, সাব্বির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ইউনিভার্সিটিতে আসতেছে। এখন রাস্তাতে সাব্বির এক ময়ূরীকে দেখলো। আপনারা ময়ূরীকে চিনেন? হ্যালো, ময়ূরীকে চিনেন তো? বুঝি নাই, কি বললো? ময়ূরী মানে কি মেয়ে? হ্যাঁ হ্যাঁ, বাংলা সিনেমার খুব পপুলার নায়িকা, হিরোইন ময়ূরী। এখন ময়ূরীকে দেখার পর সাব্বিরের মনে ভাবের উদয় হয়েছে, ঠিক না? সাব্বিরের মনে
ভাবের উদয় হয়েছে, জাস্ট ভাব পর্যন্ত একটা উদয় হয়েছে, সে কি কাউকে কিছু বলছে? সে কাউকেই কিছু বলে নাই, সে কাউকেই কিছু বলে নাই। এখন এই ভাবটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত কি ময়ূরী কিছু বলতে পারবে? হ্যালো, না স্যার। ততক্ষণ পর্যন্ত ময়ূরী কিছু বলতে পারবে না। তার মানে এই যে ভাবের উদয় হয়েছে এটাকে আমরা বলি ইনিশিয়েশন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলি? ইনিশিয়েশন। যার এখান থেকে আওয়াজ আসছে সে মিউট করে দেন। এবার একটু খেয়াল করেন, তাহলে ময়ূরীকে তার ভাবের সম্পর্কে জানাতে হবে না? জি স্যার। জি স্যার। তখন সে একটা মেসেজ ডেভেলপ করলো, ময়ূরীর জন্য সে একটা মেসেজ ডেভেলপ করলো। এখন সেই মেসেজটা সে চিন্তা করলো যে ময়ূরীর সামনে কথা বলতে গেলে তার হার্টবিট বেড়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? আপনারা সবাই ভালোবাসার সংজ্ঞা জানেন তো? আপনারা সবাই ভালোবাসার সংজ্ঞা জানেন তো? আমি একটা ভালোবাসার সংজ্ঞা জানি, যাকে দেখলে আপনার হার্টবিট বেড়ে যায় সেই হচ্ছে আপনার ভালোবাসা। অ্যাজাম্পশন হচ্ছে কুকুর দেখলে ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, কুকুর দেখলে ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, এখন তার মনে যেহেতু ভাবের উদয় হয়েছে, সে তো এই মেসেজটা পৌঁছাতে হবে না? সে এই মেসেজটা টাইপ করলো ময়ূরীর জন্য। সে তার মোবাইলে একটা মেসেজ রাখলো। এই মেসেজটা সে লিখলো এইভাবে: আর ইজ ফর রেড, রেড ইজ ফর ব্লাড, ব্লাড ইজ ফর হার্ট, হার্ট ইজ ফর লাইফ, লাইফ ইজ ফর ইউ। কথা কি বোঝা গেছে? জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন চিন্তা করেন, এতক্ষণ তার ইনিশিয়েশন পর্যায়ে ছিল, তার মনের ভাব পর্যায়ে ছিল, এখন কিন্তু সেটা একটা মেসেজে রূপান্তরিত হয়ে গেছে না? এই জিনিসটাকে আমরা বলি এনকোডিং। কি বলি? এনকোডিং। তার মানে প্রথমে কোনো কমিউনিকেশন করতে হলে আপনার ব্রেনে একটা চিন্তা আসতে হয়, সেই চিন্তাটাকে আপনি যখন কোনো একটা মেসেজ বা কোনো একটা কথায় বা কোনো একটা কিছুতে রূপান্তর করেন সেটাকে আমি বলি এনকোডিং। এখন ময়ূরী পর্যন্ত তো সেটা পৌঁছাইতে হবে না? জি স্যার। আচ্ছা, এখন পৌঁছাইতে পারেন আপনি কিভাবে? আপনি ময়ূরীকে যা সরাসরি বলে দিতে পারেন, ময়ূরীকে চিঠি লিখতে পারেন, ময়ূরীকে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পাঠাইতে পারেন, ময়ূরীকে মেইল করতে পারেন, বা অন্য কাউকে দিয়েও ময়ূরীকে বলাইতে পারেন। কথা কি বুঝাইতে পারতেছি? এই যত মাধ্যমে আপনি ময়ূরীর কাছে আপনার ইনফরমেশনটা পৌঁছায় দিতে পারেন সেটাকে আমরা বলি চ্যানেল। সেটাকে আমরা কি বলি? চ্যানেল। তাহলে দেখেন, আমি তিনটা জিনিস বলছি। একটা হচ্ছে ইনিশিয়েশন বা আইডিয়া জেনারেশন। একটা কি? ইনিশিয়েশন বা আইডিয়া জেনারেশন। 2 নাম্বার আমি বলছি কি? এনকোডিং। 3 নাম্বার আমি কি বলছি? চ্যানেল। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনার মেসেজ ময়ূরী আপুর কাছে পৌঁছায় গেছে। আপনার মেসেজ ময়ূরী আপুর কাছে পৌঁছায় গেছে। এখন ময়ূরীর কাছে যখন মেসেজটা গেছে, প্রথমেই ময়ূরীর সেন্সরি ওয়ার্ল্ডে এই জিনিসটা ঢুকবে। প্রত্যেকটা মানুষেরই একটা কল্পনার জগৎ আছে না? আপনি আপনার রাজ্যের রাজা, সবাই আপনার রাজ্যের প্রজা। আপনার রাজ্যে আপনি হচ্ছেন সুপার হিরো, আপনি সুপারম্যান, আপনি ব্যাটম্যান, বোটম্যান, যাই বলেন সব হচ্ছেন আপনি। এখন এই মেসেজটা আপনার মাথায় যখন ঢুকবে তখন আপনার যে সেন্সরি অর্গানগুলি আছে, এই সেন্সরি অর্গানগুলি দিয়ে আপনার মাথায় জিনিস, মানে সেন্সরি অর্গানগুলি দিয়ে আপনার সেন্সরি ওয়ার্ল্ডে এই জিনিসগুলি ঢুকবে। এখন সেন্সরি অর্গান কি হতে পারে? একটা হতে পারে সাইট, যেটাকে আমরা দৃষ্টি বলি। এখন মনে করেন ময়ূরীকে সে দেখলো, দেখার পর 8 দিন 10 দিন তাকে ফলো করলো। ময়ূরী যেখানে যায় তার পিছনে পিছনে সে যায়, ময়ূরী যে বিয়ের অনুষ্ঠানে যায় তার কাছে সে যায় তার সাথে আই কন্টাক্ট করার চেষ্টা করে, ঠিক না? এটা হচ্ছে সাইট। আপনাকে মানুষটা দেখে তার পারসেপচুয়াল ওয়ার্ল্ডে বা তার সেন্সরি ওয়ার্ল্ডে আপনি চলে আসছেন। আরেকটা হচ্ছে হিয়ারিং। আপনি খুব ভালো গান গাইতে পারেন, আপনি গিয়ে তার সামনে এত মধুর মিষ্টি গলায় গান গাইলেন, সে সাউন্ড দিয়ে হয়তো তার সেন্সরি ওয়ার্ল্ডে আপনি ঢুকে গেলেন। আরেকটা কি বলতে পারে? স্মেল হতে পারে, টেস্ট হতে পারে। আপনারা কি এক্স বডি স্প্রে নাম শুনছেন? না স্যার। এক্স বডি স্প্রে নাম শুনেন নাই? হ্যাঁ, আপনারা কি জানেন এক্স বডি স্প্রে এগেইনস্টে যে একটা ভদ্রলোক কেস করেছে, সেটা কি আপনারা শুনেছেন? না স্যার। এটা আবার ডিফারেন্ট ইস্যু। সে এক্স এর এগেইনস্টে কেস করেছে। সে নাকি 6 বছর ধরে এক্স বডি স্প্রে ইউজ করে, কিন্তু এখনো সে বিয়ে করতে পারে নাই। এইজন্য সে এক্স এর এগেইনস্টে কেস করছে। এক্স যে সমস্ত অ্যাড দেখায় সব হচ্ছে মিথ্যা কথা। বুঝা গিয়েছে? এবার একটু খেয়াল করুন,
স্মেল বা টেস্টের মাধ্যমেও বা টাচের মাধ্যমেও সে আপনাকে ফিল করতে পারে, বৃষ্টি করতেছে সে আপনাকে ফিল করতে পারে। যেমন আপনারা লাক্সের অ্যাডভার্টাইজ যারা দেখেন তারা টাচের মাধ্যমে ফিল কিভাবে করতে হয় সে এক্সাম্পল পেয়ে গিয়েছেন। যারা যেটাকে বলে মাখমালি ত্বক, মনে আছে লাক্সের একটা কারিনা কাপুরের? জি স্যার। জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন, আপনার ইনফরমেশনটা যখন তার সেন্সরি ওয়ার্ল্ডে চলে গেল, এবার সবেমাত্র ঢুকলো, একটা লোক আপনার ঘরে প্রবেশ করলো, আপনার দুনিয়াতে প্রবেশ করলো, সেটা তো আগে আপনাকে জানতে হবে না? জি স্যার। হ্যাঁ, এইটা আপনি জানবেন কখন? যখন আপনার সেন্স এটাকে ডিটেক্ট করতে পারবে। আপনার ঘরে একটা লোক আসছে কিন্তু আপনি ঘুমায় আছেন, আপনি ডিটেক্ট করতে পারতেছেন না যে ওই ভদ্রলোক আপনার ঘরে আসছে। আপনি জানবেন কখন? যখন আপনার সেন্স অর্গান এটাকে ডিটেক্ট করতে পারছে, তখনই আপনি বুঝতে পারবেন যে ওই লোকটা আপনার ঘরে আসছে। ঠিক আপনার সেন্সও এরকম, যখন কোন একটা ইনফরমেশন আপনার সেন্সে আসছে আপনাকে সেটা ডিটেক্ট করতে হবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ডিটেক্ট ইট। এখন ডিটেক্ট করবেন কিভাবে? ডিটেক্ট করার জন্য প্রথমে আপনার এবিলিটি দরকার। কি দরকার? এবিলিটি। খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমার এখানে দাগে দেওয়া আছে, পাইছেন এবিলিটি? জি স্যার। পরের লাইনে দেখবেন হিয়ারিং কোয়ালিটি, তারপরে অ্যালার্টনেস, এরকম বিভিন্ন পয়েন্ট আছে। এখন ময়ূরী মনে করেন মেন্টালি অ্যাবনর্মাল, সে কি তখন আপনাকে রিকল করতে পারবে, ডিটেক্ট করতে পারবে? মেন্টালি অ্যাবনর্মাল, সে ড্রাঙ্ক অবস্থায় আছে, সে কি আপনাকে ডিটেক্ট করতে পারবে? না স্যার। ফ্যান্টাস্টিক। তার মানে ডিটেক্ট করার জন্য আপনার একটা এবিলিটি লাগবে। কথা বোঝা গেছে? জি স্যার। তারপর হচ্ছে হিয়ারিং কোয়ালিটি। আপনি যে তাকে গান শোনাইলেন, আপনার গানটা তার কানে ঠিকঠাক মতো জায়গায় পৌঁছাইতে হবে। আপনারা রবি সেই হাঁস এবং বাঁশের এডের কথা মনে আছে? জি স্যার। ফ্যান্টাস্টিক। তাকে আনতে বলছিল কি? হাঁস। সে নিয়ে আসছে কি? বাঁশ। কেন নিয়ে আসছিল? কারণ তাকে মোবাইলে বলা হয়েছিল, মোবাইলের নেটওয়ার্ক সে ভালো ছিল না, সে ভুল শুনছে। যখনই সে ভুল শুনছে তার সেন্স এটাকে রং ডিটেকশন করছে এবং সে রং রেসপন্স করেছে। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, পরীক্ষার হলে আমি যখন আপনাকে বলি যে সোজা হয়ে লিখেন, চোখ বেশি ঘুরায়েন না, হ্যাঁ, আপনি তখন কথাটা শুই না ও না শোনার মতো ভান করে বসে আছেন। এরপরে যা যখন আমি একটু আপনাকে ধমক দিয়ে বলি, এই আপনাকে বারবার বলতেছি আপনি কথা শুনতেছেন না কেন, আপনি সুন্দরভাবে আমাকে বলেন স্যার আমি তো খেয়াল করি নাই। ঠিক না? এইটাকে কমিউনিকেশনের ভাষায় আমরা বলি অ্যালার্টনেস। কি বলি? তার মানে আপনার মেন্টাল কন্ডিশন ঠিক আছে, আপনি ঠিকমতো আপনার কানে কথাটাও গেছে, কিন্তু আপনি অ্যালার্ট ছিলেন না। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। তারপরের কমেন্টটা হচ্ছে ডিস্টরশন। এবার একটু খেয়াল করে দেখেন, আপনাদের ক্লাসে আর ছেলে আছে কে কে? দেখি, আমার তো এখানে দেখা যাচ্ছে না। আমরা সাব্বির কে দিয়ে শুরু করেছিলাম, ঠিক না? জি স্যার। আচ্ছা, সাব্বির মনে করেন চিঠিটা সুন্দর করে লিখছে, তার যে আমি মেসেজটা বলছি সেটা সুন্দর করেই লিখছে, কিন্তু সাব্বিরের তো হার্টবিট বেড়ে যায়। সাব্বির তার নিজের চিঠি নিজে দিয়ে আসতে পারে না, সে পাঠাই দিছে কাকে? সৈকতকে। সে পাঠাই দিছে কাকে? হ্যালো, সৈকতকে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন তো, সৈকত একটু চালাকি করছে। সৈকত যায় কি করছে, ইরেজার দিয়ে সাব্বিরের নাম মুছে নিচে নিজের নাম লিখে দিছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার একটু দেখেন তো, ময়ূরীর ডিটেকশনে কি সাব্বির আসবে না সৈকত আসবে? সৈকত। কেন আসলো? ময়ূরী কি পাগল, না ময়ূরী কি মেসেজ ঠিক মতো পায় নাই? মেসেজ পাইছে, খালি নামটা চেঞ্জ করে দিছে। এটাকে আমরা বলি ডিস্টরশন। এটাকে আমরা কি বলি? ডিস্টরশন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, কালচারাল ভ্যারিয়ারও একটা প্রবলেম হইতে পারে। কেমন প্রবলেম হইতে পারে? যেমন আপনারা এই ফেসবুকে আমি আগে কিছু মেসেজ দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে দেখা করতে যাইতো, তখন এই আগে থেকে পারমিশন নিতে হইতো, দুনিয়ার পারমিশন নেওয়ার পরে এরকম। আচ্ছা, অন্য আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। খেয়াল করে দেখেন, আপনি মনে করেন বিফ বার্গার ইন্ট্রোডিউস করবেন, বা আপনি সৌদি আরবে যে সিস্টেম গুলি আছে, কেএফসি বা ম্যাকডোনাল্ডস এর জন্য আপনি যেই সিস্টেম গুলি আছে সেইটা ফলো করবেন। সৌদি আরবে বা মিডল ইস্ট কান্ট্রি গুলিতে আপনি যদি কোনো চেইন শপে যান তাহলে বা কোনো রেস্টুরেন্টে যান, ছেলে এবং মেয়েদেরকে আলাদা আলাদা জায়গায় বসে খেতে হয়। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আলাদা আলাদা জায়গায় বসে
খেতে হয়। কেবলমাত্র আপনারা যদি ভাই বোন হন বা হাজবেন্ড ওয়াইফ হন তবেই কেবলমাত্র আপনারা এক জায়গায় বসে বসে খেতে পারবেন। কথা কি বোঝা গিয়েছে? কথা কি বোঝা গিয়েছে? আচ্ছা, সৌদি আরব থেকে কোন লোক যদি ইন্ডিয়াতে এসে কেএফসি তে ঢুকে আর এই চিন্তা করে তাহলে কি তার মিনিংটা সেম হবে? তার যে আন্ডারস্ট্যান্ডিংটা হবে সেটা সেম হবে? কথা কি বোঝা গিয়েছে? তাহলে আমি বললাম যে আপনি যখন ডিটেক্ট করবেন সেই ডিটেকশনটা ডিপেন্ড করতেছে যে লোকটা ডিটেক্ট করতেছে তার এবিলিটির উপর, তার মেন্টাল এবিলিটির উপর, তার হিয়ারিং কোয়ালিটির উপর, তার অ্যালার্টনেসের উপর, তার ডিস্টরশন যে চ্যানেলের মাধ্যমে সে ইনফরমেশনটা পাইছে সেটার চ্যানেলের ডিস্টরশনের উপর এবং তার কালচারাল ব্যাকগ্রাউন্ডের উপর। আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটাকে আমরা বলি পারসেপশন। সেটাকে আমরা কি বলি? পারফেকশন। খেয়াল করে দেখেন, আপনি একটা গ্লাস পানিতে অর্ধেক মানে একটা গ্লাসে অর্ধেক পানি নিছেন। এই অর্ধেক পানি নিয়ে আপনি যদি 3 জন লোককে জিজ্ঞাসা করেন গ্লাসের কন্ডিশনটা কি, একজন বলবে গ্লাসটা অর্ধেক খালি, একজন বলবে গ্লাসটা অর্ধেক পূর্ণ। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আরেকজন লোককে যদি জিজ্ঞাসা করেন সে বলবে গ্লাসটা পুরাই পূর্ণ, গ্লাসটা পুরাই পূর্ণ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন একটা লোক গ্লাসের অর্ধেক খালি, সে শুধু গ্লাসের নেগেটিভ অংশটা খেয়াল করছে। আরেক লোক সে গ্লাসটা অর্ধেক সে অর্ধেক অংশ কিন্তু পজিটিভ ফিল করছে। আরেকজন বলতেছে গ্লাসটা পুরাই পূর্ণ। কিভাবে পুরা পূর্ণ? অর্ধেক পানি অর্ধেক হচ্ছে বাতাস। কথা কি বোঝা গেছে? তার মানে আপনি কোন একটা জিনিসকে কিভাবে দেখতেছেন বা কিভাবে ইন্টারপ্রেট করতেছেন সেটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার পারসেপচুয়াল ওয়ার্ল্ডের উপরে। আপনি সেই জিনিসটাকে কিভাবে চিন্তা করতেছেন। কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আপনারা কি একটা জিনিস জানেন বাংলাদেশে সিসি ক্যামেরার ব্যবহার কম কেন? না স্যার, কেন? আপনার পাশের বাসার আন্টি ইজ এ পাওয়ারফুল সিসি ক্যামেরা। ইজ এ পাওয়ারফুল সিসি ক্যামেরা। আচ্ছা, সে যখন দেখবেন যে আপনার ফ্রেন্ড নিয়ে আপনি আপনার বাসায় আসছেন, কোনো কারণে যদি সারা ডিফারেন্ট জেন্ডার হয়, আপনার সম্পর্কে কত কত ইনফরমেশন আসবে আপনি নিজেও চিন্তা করতে পারতেছেন না। এটা ডিপেন্ড করতেছে সে কোন সোসাইটি থেকে আসছে। আপনি যদি আবার বনানী, ধানমন্ডি, উত্তরায় আপনার বাসা হইতো, আপনার প্রতিবেশী আপনার সাথে এরকম আচরণ করতো না। কিন্তু আপনার প্রতিবেশীটা হচ্ছে ওই রকম মানুষ যে হয়তো ওই রকম একটা মডার্ন কালচারের সাথে ম্যাচ করেই নাই। সো আলটিমেটলি তার ইন্টারপ্রিটেশনটা তার লেভেলেই যায় হয়ে যাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি কয়টা জিনিস পাইলাম? প্রথমে যখন কোন একটা মেসেজ ডেভেলপ হয় সেটা আইডিয়া জেনারেশন বা ইনিশিয়েশনের মাধ্যমে ডেভেলপ হয়। তারপর আমাদেরকে সেটা এনকোডিং করতে হয়। এনকোডিং করার পর আমি কোন একটা চ্যানেলের মাধ্যমে আমার ইনফরমেশনটাকে ছেড়ে দেই। যেই চ্যানেলের মাধ্যমে আমি ছেড়ে দেই, যার কাছে যাই, রিসিভারের প্রথমে তার সেটা সেন্সরি ওয়ার্ল্ডে সেটা ঢুকে। সেন্সরি ওয়ার্ল্ডে যখন সে ঢুকে তখনও সেই মেসেজটা সম্পর্কে কিছুই জানে না। সে মেসেজটা সম্পর্কে জানে তখনই যখন এই মেসেজটা সে ডিটেক্ট করতে পারে। এখন এই ডিটেক্ট করাটা আবার কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। 1 নাম্বার আমি বলছি অ্যাবিলিটি, 2 নাম্বার আমি বলছি হিয়ারিং কোয়ালিটি, 3 নাম্বার আমি বলছি অ্যালার্টনেস, 4 নাম্বার আমি বলছি ডিস্টরশন, 5 নাম্বার আমি বলছি কালচারাল ব্যাকগ্রাউন্ড, আর 6 নাম্বার আমি বলছি পারসেপশন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। শিওর তো? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন আপনার মেসেজটা সে পেয়ে গেছে, সাব্বিরের মেসেজটা ময়ূরী পেয়ে গেছে এবং ময়ূরী সেটাকে ডিটেক্ট করছে। এখন সাব্বির যে উদ্দেশ্য নিয়ে মেসেজটা পাঠাইছে, ময়ূরীকে কিন্তু সেম জিনিসটাই যদি সে বুঝতে পারে তাহলেই সাব্বিরের কমিউনিকেশনটা পারফেক্ট হয়েছে। এখন ময়ূরী যদি ডিফারেন্ট মিনিং ক্রিয়েট করে তাহলে কি সাব্বিরের কমিউনিকেশন পারফেক্ট হইলো? না। ফ্যান্টাস্টিক। এবার একটু চিন্তা করে দেখেন ময়ূরী এই মেসেজটাকে যেভাবে ইন্টারপ্রেট করবে সেটাকে আমরা বলি ডিকোডিং। সেটাকে আমরা কি বলি? ডিকোডিং। ফ্যান্টাস্টিক, ডিকোডিং। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন ময়ূরীর ডিকোডিংটা ডিপেন্ড করতেছে প্রথমতই হচ্ছে ময়ূরীর অপিনিয়নের উপর। প্রথমে ময়ূরী এই জিনিসটাকে ইন্টারপ্রেট করবে। ময়ূরী কি করবে? ইন্টারপ্রেট। এখন ইন্টারপ্রেট করার সময় প্রথম হচ্ছে ময়ূরীর এক্সপেরিয়েন্স, ময়ূরীর বিলিফ, ময়ূরীর পারসেপশন, তারপর ময়ূরীর অপিনিয়ন, এই সমস্ত জিনিসের উপরে করবে। এখন ময়ূরী এই সমস্ত লেটার ডেইলি হয়তো 50টা, 100টা, 200টা পায়। এখন ময়ূরী প্রথমেই মনে করলো সে সাব্বির হয়তো ময়ূরীর সিনেমার ভক্ত। ময়ূরী কি সাব্বির কি ময়ূরীর
সিনেমার ভক্ত, খেয়াল করে দেখেন মেসেজ কিন্তু যেদিকে দিছে এখন ঠিক অপোজিট লাইনে চলে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? ভাইয়া জি স্যার। জি স্যার। এবার সেকেন্ড জিনিস খেয়াল করে দেখেন, ময়ূরীর অ্যাটিটিউডের উপরও তার ডিকোডিং ডিপেন্ড করতে পারে। এখন মনে করেন ময়ূরী প্রতিদিন এই ধরনের লেটার পাইতে 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 বিরক্ত হয়ে গেছে, ময়ূরী কি সেই লেটারটা খুলে দেখবে? ময়ূরী কি এই সমস্ত লেটার খুলে দেখবে? না স্যার। ফ্যান্টাস্টিক। এবার একটু চিন্তা করে দেখেন তো কমিউনিকেশনটা কি ফুলফিল হলো কিনা। জি না। আচ্ছা, এবার একটু আরেকভাবে চিন্তা করে দেখেন, ময়ূরীর এক্সপেরিয়েন্স হচ্ছে বিটার এক্সপেরিয়েন্স। ময়ূরীর লাস্ট 10টা বয়ফ্রেন্ড ময়ূরীর সাথে বিট্রে করছে। তারপর যখন সাব্বির তাকে এই লেটারটা দিছে, ময়ূরী তাকে লোকাল বাস গান শোনায় দিবে। খেয়াল করে দেখেন, কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, জি তার স্যার। মানে হচ্ছে আপনি যেই উদ্দেশ্যে দিয়েছেন, যখন রিসিভার ডিকোড করবে, তার ডিকোডটা প্রপার না হওয়ার পিছনেও অনেক কারণ থাকতে পারে এবং এই কারণগুলির জন্য আমাদের কমিউনিকেশনটা ডিস্টরশন হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন, ময়ূরী যখন তার ইনফরমেশনটা ডিকোড করে ফেললো, ময়ূরী এখন আপনাকে আবার একটা রেসপন্স দিবে না? জি স্যার। আচ্ছা, এই রেসপন্সের জন্য ময়ূরী নিজে যেমন আসতে পারে, ময়ূরী মোবাইলে পাঠাইতে পারে, ময়ূরী আবার কিসে দিতে পারে, কোনো ভায়া ধরে দিতে পারে, পারে তো? তার জন্য আর একটা চ্যানেল দরকার। তার মানে এনকোডারের কাছ থেকে রিসিভারের কাছে যাইতে যেমন একটা চ্যানেল দরকার, ডিকোডারের কাছ থেকে আবার নতুন যে যার কাছে মেসেজটা আপনি রিটার্ন পাঠাচ্ছেন তার কাছে পাঠানোর জন্য একটা চ্যানেল দরকার। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ময়ূরীর রেসপন্সটা ডিপেন্ড করতেছে ময়ূরীর মেন্টাল কন্ডিশনের উপরে বা ময়ূরীর পারসেপচুয়াল ব্যাকগ্রাউন্ডের উপরে। সে আপনাকে পজিটিভলি কথা বলেও উত্তর দিতে পারে, সে আপনার গালটাকে লালও বানায় দিতে পারে চট থাপ্পড় মাইরা, বা সে কিন্তু অন্যভাবেও কোনো উত্তর দিতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? আপনাদের স্যার। বইয়ে এই জি জিনিসগুলি স্যার। আছে, আমি একটু দেখায় দিচ্ছি। পেজ কমিউনিকেশন ইন ব্রিফ, নো, কোনটাতে চলে আসলাম? হ্যাঁ, এই যে আমি এতক্ষণ যে ফিল্টারিং প্রসেসের কথা বললাম, ফিল্টারিং প্রসেসের পরবর্তী পেজটা হচ্ছে আমরা এখন কমিউনিকেশন ইন ব্রিফ এই পেজে আছি। দেখা যাচ্ছে তো লেখা? খেয়াল করে দেখেন, প্রথমেই তারা কি বলছে? প্রথমেই তারা বলছে থ্রু হিজ মাইন্ড এন্ড হিজ কন্টেন্টস জাস্টিন ডিটারমাইন্স দ্য মিনিং অফ রেসপন্স। আপনাদের বইয়ে যে এক্সাম্পলটা ইউজ করছে সেটা হচ্ছে ক্যালি এবং জাস্টিন, দুইজনের একটা এক্সাম্পল ইউজ করছে। ক্যালি হচ্ছে সেন্ডার, জাস্টিন হচ্ছে রিসিভার। তার মানে হচ্ছে আমি বললাম যে ময়ূরী আপনাকে যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা ডিপেন্ড করতেছে ময়ূরীর মেন্টাল কন্ডিশন এবং তার কন্টেন্টস এর উপরে। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ময়ূরীর মেসেজটাও আপনি যখন রিসিভ করতেছেন, স্যার কথাগুলো একটু ভারী খাইতেছে। এখন কি শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। ওকে, ফ্যান্টাস্টিক। ময়ূরীর মেসেজটাও আবার আপনি যখন রিসিভ করবেন, ঠিক ময়ূরী যে যে প্রবলেমগুলি ফেস করছে বা ময়ূরী যে যে প্রবলেমগুলি মানে ফেস করেছে, আপনারও সেম প্রবলেমগুলি ফেস করতে পারেন। তার মানে ময়ূরীর কাছ থেকে যখন মেসেজটা আবার সম্পূর্ণ আপনার কাছে চলে আসছে, তখন একটা পূর্ণাঙ্গ কমিউনিকেশন সাইকেল হয়েছে। তার মানে কি, আপনার কাছ থেকে ইনফরমেশন শুরু হয়ে আবার যখন ময়ূরীর কাছে আবার যখন ময়ূরীর কাছ থেকে ঘুরে আপনার কাছে চলে আসছে, সেটাকে আমরা বলি একটা ফুল কমিউনিকেশন সাইকেল। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। ফ্যান্টাস্টিক। এখন ময়ূরীর কাছ থেকে আপনি যখন রেসপন্স পাইছেন, সাব্বিরের কথা বলি, সাব্বিরকে ক্লাসে আমি যখন বকা দিছি, সাব্বিরের প্রচন্ড ইগো প্রবলেম, সাব্বির আমার উপরে রাগ হয়ে গেছে, বা সাব্বির তার শিক্ষকের উপরে বা তার বাবা মার উপরে বন্ধুর উপরে রাগ হয়ে গেছে, কিন্তু সাব্বির ময়ূরীর প্রতি সাব্বিরের অধ্যাবসায় কিন্তু রবার্ট ব্রুসকেও হার মানায় দেয়। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে জি স্যার। না, যদি শতবারও না বলে সাব্বিরের প্রচেষ্টা চলতেই থাকে চলতেই থাকে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে ময়ূরের কাছে মেসেজ যাইতেই থাকে, ময়ূরের কাছ থেকে আবার উত্তর আসতেই থাকে। এই টোটাল জিনিসটাকে বলি সাইকেল রিপিটেড। টোটাল জিনিসটাকে আমরা কি বলি? সাইকেল রিপিটেড। ফ্যান্টাস্টিক, পাওয়া গিয়েছে? তার মানে খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে যতগুলি কথা বলছি, আপনার কাছ থেকে যখন উত্তরগুলি আবার আমার কাছে আসছে,
বারবার কথা বলতেছি, বারবার উত্তর আসতেছে, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা সাইকেল, এবং একটা সাইকেলের পরে যখন আমি আবার ইনফরমেশন পাঠাচ্ছি, আপনি আবার আমাকে উত্তর দিচ্ছেন, এই জিনিসটাকে আমরা বলি সাইকেল রিপিটেড। কথা কি বোঝা গেছে? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন, অর্গানাইজেশনও এরকম প্রতিদিন শত শত কমিউনিকেশন হয়, শত শত কমিউনিকেশন হয়। আমার সাথে আমার কলিগের কমিউনিকেশন হয়, আমার সাথে আমার বসের কমিউনিকেশন হয়, আমার নিচে যে আছে পিয়ন আছে তার সাথে আমার কমিউনিকেশন হয়, আপনারা যারা আমার লার্নিং পার্টনার্স আছেন তাদের সাথে আমার কমিউনিকেশন হয়। এখন এই কমিউনিকেশনটা কয় রকম ভাবে হইতে পারে? এই কমিউনিকেশনটা সাধারণত 3 রকম ভাবে হইতে পারে। একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন। একটা কি কমিউনিকেশন? ওরাল কমিউনিকেশন স্যার। ফ্যান্টাস্টিক। একটা হচ্ছে রাইটিং কমিউনিকেশন বা রিটেন কমিউনিকেশন। কথা কি? আরেকটা কি? রিটেন কমিউনিকেশন। আরেকটা হচ্ছে আমার পোস্টার অথবা গেস্টারের মাধ্যমে আমি কমিউনিকেট করতে পারি। তার মানে হচ্ছে এটাকে আমরা বলি নন ভার্বাল কমিউনিকেশন। আমি কোনো ওয়ার্ড ইউজ করব না, জাস্ট ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে, ইশারা দিয়ে আমি আপনার সাথে কমিউনিকেশন করব। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। জি স্যার। খেয়াল করে দেখেন, নন ভার্বাল কমিউনিকেশনটাকে বলা হয় সবচেয়ে পাওয়ারফুল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনকে কি বলা হয়? দ্য মোস্ট পাওয়ারফুল কমিউনিকেশন। একটা এক্সাম্পল দেই তাহলে আপনি বুঝবেন। রাত ৩টার সময় কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে আড্ডা দিতেছে। তখন একজন ফ্রেন্ড বলতেছে যে কারো কাছে ঘড়ি আছে? বলে ঘড়ি নাই। তো কয়টা বাজে? এক ফ্রেন্ড বলতেছে দাঁড়া কয়টা বাজে একটু জানার চেষ্টা করি। এত বড় একটা ঢিল নিচে নিয়ে এলাকার সবচেয়ে বিগ হাউস যে বাড়িটা আছে সেই বাড়ির টিনের ছালে ঝিল মারছে। কিছুক্ষণ পরে ওই লোক বের হয়ে আইসা উদ্ধত ভাষায় বকাবকি বলতেছে রাত ৩টা বাজে, তখন ঘরে কি কেউ মা বোন নাই, ইজ্জত নাই, ঘুম নাই, কাজ কাম নাই, এত রাইতে তোরা মানুষের ভাই ঢিল মারস? তখন ফ্রেন্ড বলছে রাত এখন ৩টা বাজে। কথা কি বোঝা গিয়েছে? তার মানে হচ্ছে আপনি কিছু না বইলেও, কিছু না কইরাও কিন্তু আপনি উত্তর পাইতে পারেন নন ভার্বাল কমিউনিকেশন। এবং নন ভার্বাল কমিউনিকেশনের যে ইম্প্যাক্ট, এটা হচ্ছে দ্য মোস্ট ডেঞ্জারাস ইম্প্যাক্ট। এটা ভালো হইতে পারে, সেটা খারাপও হইতে পারে। যেমন আমরা যদি তাসলিমা আক্তার তন্দ্রার কথা চিন্তা করি, তন্দ্রা কেমন আছেন আপনি? ভালো। ফ্যান্টাস্টিক। আমরা সাপোজ ধরলাম যে তন্দ্রার বিয়ে হয়েছে, রিসেন্টলি বিয়ে হয়েছে, তন্দ্রার হাজবেন্ড হচ্ছে ইউএস এর খুব দামি একটা ইউনিভার্সিটিতে প্রফেসর, কিন্তু উনি বসবাস করে একদম অজপাড়াগায়, একদম অজপাড়াগায়। ঠিক আছে? ওনার শাশুড়ি যিনি আছেন উনি খুব বেশি কিছু পড়াশোনা জানে না, মডার্ন কালচারের সাথে একদমই হ্যাবিচুয়েটেড না। ঠিক না? ফ্যান্টাস্টিক। এবার তন্দ্রা সাপোজ কোন একটা জিনিস রান্না করছে, তার হাজবেন্ড খায়া অনেক খুশি হয়েছে, বা তন্দ্রার হাজবেন্ড কোন একটা জিনিস, আমরা ধরে নিলাম যে তন্দ্রার হাজবেন্ড বিয়ের পরের দিন নিজে রান্না করে তন্দ্রাকে খাওয়াইছে। তন্দ্রাকে জিজ্ঞাসা করতেছে রান্না কেমন হয়েছে, তন্দ্রা তাকে থাম সাইন দেখাইছে। আপনারা কি দেখতে পাচ্ছেন থাম সাইন? জি স্যার। থাম সাইন দেখাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তন্দ্রার হাজবেন্ড কি খুশি হবে না বেজার হবে? খুশি হব স্যার। ফ্যান্টাস্টিক। এইবার তন্দ্রার শাশুড়ি, তন্দ্রা তার হাজবেন্ডকে নিয়ে তার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, তন্দ্রার শাশুড়ি তন্দ্রাকে জিজ্ঞাসা করতেছে আমার ছেলেটারে তোমার কেমন লাগছে? তন্দ্রা সেম সাইনটাই দেখাইছে। এবার ইম্প্যাক্ট কি হবে বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, এটাকে আমরা বলি নন ভার্বাল কমিউনিকেশন। তার মানে নন ভার্বাল কমিউনিকেশন আমরা এটাকে কখনো কখনো এটার ইম্প্যাক্ট খুব পাওয়ারফুল, কখনো কখনো এটার নেগেটিভ ইম্প্যাক্টও হয়, এবং এটাকে আমরা বলি দ্য মোস্ট পাওয়ারফুল কমিউনিকেশন। এবার একটু খেয়াল করে দেখেন, অর্গানাইজেশনে আমরা যখন কমিউনিকেশন করি তখন নন ভার্বাল কমিউনিকেশনটা আমরা কম ইউজ করি। আমরা বাকি যে দুইটা ফরম্যাট আছে সেই দুইটা ফরম্যাট বেশি ইউজ করি। একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন আর একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। কি কি বলছি? ওরাল আর রিটেন স্যার। ওরাল আর রিটেন, এই দুইটা কমিউনিকেশনের মধ্যে একটু পার্থক্য আছে। খেয়াল করে দেখেন আপনাদের বইয়ে এখানে সুন্দর 3টা পার্থক্যের কথা বলা আছে। 1 নাম্বার পার্থক্যটা বলতেছে ওরাল কমিউনিকেশন ইজ মোর লাইকলি টু বি ইনভলভ ইন ক্রিয়েটিভ এফোর্ট। তার মানে হচ্ছে রিটেন কমিউনিকেশন ইজ মোর লাইকলি টু বি ইন ক্রিয়েটিভ এফোর্ট। খেয়াল করে দেখেন তো, আপনি বেশি চিন্তা ভাবনা করে কোন কমিউনিকেশনটা করেন, যেটা রিটেন কমিউনিকেশন না যেটা ওরাল কমিউনিকেশন? একটু চিন্তা করে বলেন। মানে রিটেন। হ্যাঁ, কথা বলার সময় বেশি চিন্তা করেন না লেখার সময় বেশি চিন্তা করেন? লেখার সময়। কেন করেন? উত্তর হচ্ছে তখন স্যার একটা চান্স থাকে স্যার চিন্তাধারা চেঞ্জ করার। প্রথমত একটা চান্স থাকে, দ্বিতীয়ত হচ্ছে রিটেন কমিউনিকেশনটাকে ফর্মাল কমিউনিকেশন হিসেবে বেশিরভাগ কনসিডার করা হয়, তৃতীয়ত হচ্ছে রিটেন কমিউনিকেশনটা রেকর্ড। যদিও ওরাল কমিউনিকেশনও এখন রেকর্ড রাখা পসিবল, যেহেতু আমি কথা বলতেছি ক্লাস রেকর্ড হচ্ছে,
এটা রেকর্ড রাখা পসিবল, কিন্তু ওরালের চাইতে রিটেন কমিউনিকেশনটা হচ্ছে বেশি রেকর্ডেবল। এই জন্য যত ক্রিয়েটিভ আইডিয়া আছে বা যত ক্রিয়েটিভ ইনস্ট্রুমেন্ট বা কমিউনিকেশন আছে বেশিরভাগই হচ্ছে রিটেন কমিউনিকেশন। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন তো, যখন কোনো একটা জিনিস আপনি লঙ্গার টাইম ধরে ডিসকাশন করতে চান, সেটা কি ওরাল কমিউনিকেশনের জন্য ভালো হয় না রিটেন কমিউনিকেশনের জন্য ভালো হয়? ওরাল। ফ্যান্টাস্টিক। তার মানে ওরাল যখন আপনার লঙ্গার কনভারসেশন দরকার তখন রিটেন কমিউনিকেশন হচ্ছে আপনার জন্য সুইটেবল না। এবার একটু বেশি বলেন তো, থার্ড হচ্ছে আমি যে সাইকেল রিপিটেড বললাম, সাইকেল রিপিটেড কার জন্য বেশি হবে, ওরালের জন্য না রিটেনের জন্য? রিটেন। নো, চিন্তা করে দেখেন, সাইকেল আপনি একটা কথা বলছেন, আমি এটার আগে ওরাল হবে। ওরাল। ওরাল। আচ্ছা, কোনটা বেশি টাইম কনজিউমিং? ওরাল। কোনটা বেশি টাইম কনজিউমিং? স্যার রিটেন। ওরাল। রিটেন। টাইম কনজিউমিং মানে কোনটাতে বেশি সময় লাগে, কথা কি বোঝা গেছে? তাহলে কেউ একজন আমাকে এই 3-4টা পার্থক্য একটু বলতে পারবেন ওরাল এবং রিটেন কমিউনিকেশনের মধ্যে? 3-4টা পার্থক্য। ক্রিয়েটিভ কমিউনিকেশন কোনটা, ওরাল না রিটেন? রিটেন। রিটেন। ওকে, ফ্যান্টাস্টিক। টাইম কনজিউমিং কোনটা বেশি? ওরাল। রিটেন স্যার। রিটেন স্যার। কনজিউমিং হচ্ছে রিটেন বেশি। রিপিটেড কমিউনিকেশন কোনটা বেশি? ওরাল। ওরাল। আচ্ছা, লং টার্ম কনভারসেশনের জন্য কোনটা বেশি এফেক্টিভ? ওরাল। এবার আমাকে একজন একটু বলেন তো এই চারটা আমি কি কি বলছি, যে কোনো একজন বলবেন। প্রিয়তা সাহা ত্রপা, আপনি বলবেন। স্যার টাইম কনজিউমিং হলো ওর রিটেন, আর আচ্ছা, আমাকে একটু আলী আহসান প্রীতম, আপনি বলেন। স্যার টাইম কনজিউমিং হলো রিটেন, তারপর যেটা হলো রিটেন। খেয়াল করে দেখেন, একটু আগে একটা কথা বলছি, আপনি যদি কথা রেকর্ড করে রাখতে চান তাহলে কোনটা বেশি ভালো, রিটেন না ওরাল? ওরাল স্যার। নো, রিটেন। খেয়াল করেন, আপনি যখনই শুনছেন সেটা যদি কাগজে একটু নোট করে নিতেন তাহলে কি হতো, আমি যখন আপনাকে বলতে বলছি আপনি ফটাফট বলে দিতে পারতেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। রিটেন কমিউনিকেশনের সবচেয়ে ভালো মানে ইম্পর্টেন্ট সাইন্স। আচ্ছা, এবার আসেন, যখন আমরা কমিউনিকেশন করতে চাই তখন তার কিছু বেসিক ট্রুথস থাকে। কি থাকে? বেসিক ট্রুথ। এইটা কমিউনিকেশনের সব সময় প্রযোজ্য। এক নাম্বার বেসিক ট্রুথটা হচ্ছে মিনিং আর নট অলওয়েজ রিসিভড। আপনি যেটা বলতে চাচ্ছেন সেই মিনিংটা সে সব সময় রিসিভ করে না। যেমন আপনি যেটা বলছেন সে হয়তো ডিফারেন্ট মিনিং এ সেটা নিয়ে নিছে। যেমন আমি একটু আগে যেটা বললাম, সাব্বিরকে সে পাঠাইছে এক জিনিস, সে ইন্টারপ্রেট করছে আরেক জিনিস। কথা কি বোঝা যাচ্ছে? সে ইন্টারপ্রেট করছে আরেক জিনিস। এটা মানে সবচেয়ে বেশি হয় আমি ভুল বোঝাবুঝি হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? আপনাদেরকে একটা গল্প বলি তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। এক গরিব ছেলে, তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর তার সংসারে প্রচন্ড অভাব। তখন তার মার একটা নাকফুল ছিল। এখন তার চাচা ছিল ওই এলাকার সবচেয়ে দামি স্বর্ণ ব্যবসায়ী। তার মা নাকফুলটা তাকে দিয়ে বললো যে ঘরে 4 দিন ধরে কোনো বাজার নাই, কোনো খাওয়া দাওয়া নাই, আর তো পারতেছি না, তুমি নাকফুলটা বিক্রি করো, বিক্রি করে যে টাকাটা হয় সেটা দিয়ে তুমি কিছু খাবার কিনে আনো। সে তখন তার চাচার দোকানে গেছে। চাচার দোকানে যায় সেরা সে বললো যে আমি এই নাকফুলটা বিক্রি করতে চাই, আমার কিছু টাকা দরকার, আমি কিছু খাবার কিনবো। তখন তার চাচা তাকে বলতেছে, বাবা এটা তো তোমার মার শেষ একটা সম্পদ, তোমার মার আর কিচ্ছু নাই, এটাও তুমি বিক্রি করে দিবা? বলে আমার মাকে এখন বাঁচতে হবে, খায়া বাঁচতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এটা পরে বিক্রি করো, এখন তো স্বর্ণের বাজার খুবই খারাপ, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি টাকাটা নিয়ে বাজার করো, আর তুমি আপাতত আমার দোকানে কাজ করো, কাজ করে আস্তে আস্তে তুমি এই টাকাটা মানে পরিশোধ করে দিও। ছেলেটা খুশি হয়ে গেছে, সে টাকাটা নিয়ে বাসায় বাজার নিয়ে গেছে এবং নাকফুলটা রাখা দিছে যে সময় যখন ভালো হবে তখন সে নাকফুলটা বিক্রি করবে। এইভাবে পরের দিন থেকে যখন সে কাজ করতে আসলো, সে 2 বছর ওই দোকানে কাজ করলো। 2 বছর কাজ করার পর সে এত সুন্দর কাজ শিখছে, সে ও অত্র এলাকার সবচেয়ে নাম করা জহুরি হয়ে গেছে। জহুরি বুঝেন তো?
যারা স্বর্ণ স্যার। নিয়ে স্বর্ণকার। স্বর্ণকার। তখন তার চাচা তাকে বলল যে তুমি এখন চাইলে মার্কেট তো ভালো আছে, তোমার নাকফুল আমার মায়ের নাকফুলটা বিক্রি করতে পারো, তুমি যদি চাও কালকে এটা নিয়ে আইসো। বলে আচ্ছা ঠিক আছে আমি কালকে নিয়ে আসবো। পরের দিন তার চাচা সকালবেলা সে যখন আসলো তাকে বললো যে তোমার নাকফুলটা আনছো? বলে নাকফুলটা তো আমি আনি নাই। বলে কেন আনো নাই? আইনা লাভ হবে না, এটা আসলে স্বর্ণ না, এটা ডুপ্লিকেট। তখন তার চাচা বললো দেখো তুমি যখন এটা নিয়ে আসছিলা তখনই আমি বুঝছি যে এটা ডুপ্লিকেট, তখনই আমি বুঝছি এটা ডুপ্লিকেট। সো যেহেতু এটা ডুপ্লিকেট, এটা যদি আমি তখন বলতাম তাহলে তুমি সেটা বুঝতা না, বরং তুমি আমার সম্পর্কে একটা খারাপ ধারণা করে চলে যেতে, এবং এই ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক জিনিসটা এরকম, আপনি বলতে চাইছেন একটা, যাকে বলছেন সে ইন্টারপ্রেট করছে আরেক রকম, এটার কারণে অনেক অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক অনেক কমিউনিকেশন যেটা ডিজায়ার্ড আউটকাম আসার কথা ডিজায়ার্ড আউটকাম আসে না। কথা কি বোঝা গিয়েছে? কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। সেকেন্ড হচ্ছে মিনিং ইজ ইন দা মাইন্ড। আপনি এটা প্রায় সময় বলেন যে স্যার যেটা বলতে চাচ্ছি সেটা বলতে পারতেছি না, কথা পেটে আছে মুখে নাই, এরকম কথা আপনারা বলেন না? জি স্যার। আমরা অনেক দিন আগে একটা কথা শুনেছিলাম যে এইটা বিভিন্ন কারণে হয়, মানুষ বলতে চায় একরকম, মনে আছে একরকম, কিন্তু তার এক্সপ্রেসটা ডিফারেন্টলি হয়ে যায়। এটা আমি একটা এক্সাম্পল সব সময় বলি। আপনারা সুধীর গৌতমের নাম শুনছেন? কি স্যার? সুধীর গৌতম, এই যে ইন্ডিয়ার যে নাম করা একজন ফ্যান আছে, সুধীর গৌতম গায়ে ইন্ডিয়ার পতাকা লাগায় রাখে, মাথায় অর্ধেক টাক, বাংলাদেশে আইসা সে মাইরও খেয়ে গেছে, ব্যাপারে এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, শুনেন নাই? ফ্যান্টাস্টিক। এখন এটা নিয়ে আমি একটা আলপিন একটা গল্পের মতো পড়ছিলাম। আলপিন অথবা সেই সময় যে ম্যাগাজিন গুলি ছিল, চিটাং এর মানুষ শয়ের উচ্চারণ করে চয়ের মতো, চিটাং এর মানুষ চট্টগ্রামের মানুষ শয়ের উচ্চারণ করে চয়ের মতো। এখন চট্টগ্রামের এক লোক তাকে সুধীর ভাই বলে ডাকতেছিল, এখন সে তো চট্টগ্রামের ভাষায় উচ্চারণ করছে সুধীর ভাই তো ভাই দূর, আসলে তাকে খারাপ কিছু বলে নাই, এটাকে আমরা বলি মিনিং ইন দা মাইন্ড। আপনার মনে আছে মুখে আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে একটা ডিফারেন্ট মিনিং। কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল করে দেখেন, এবার একটু খেয়াল করে দেখেন the symbol of communication is imperfect. The symbol of communication is imperfect. একটু আগে আমি যেটা বললাম, আপনি থাম সাইন দেখাইছেন, থাম সাইন কিন্তু যে লোকের জন্য যে রকম মিন ক্রিয়েট করা উচিত ছিল, আপনি সেই লোকের জন্য সেই রকম মিন ক্রিয়েট করেন নাই। এটা কালচারাল ডিফারেন্সের কারণেও হইতে পারে। খেয়াল করে দেখেন, আমরা যদি মাথা এইভাবে নাড়াই, এটা কি ইয়েস সাইন না নো সাইন? আমরা এইভাবে মাথা নাড়াইলাম, নো সাইন। এটা নো সাইন। ফ্যান্টাস্টিক, এটা নো সাইন। আবার যদি এইভাবে মাথা নাড়াই, ইয়েস সাইন। ফ্যান্টাস্টিক। ভুটানে হচ্ছে ঠিক উল্টা, ভুটানে হচ্ছে একদম ঠিক উল্টা। ভুটানে এরকম করলে হচ্ছে নো সাইন, এরকম করলে হচ্ছে ইয়েস সাইন। এবার চিন্তা করে দেখেন তো, ভুটানে যায় যদি আপনি এই কমিউনিকেশনের খপ্পরে পড়েন, আপনার অবস্থা কি হবে? ডেঞ্জারাস। কথা বোঝা যাচ্ছে? খেয়াল করে দেখেন, শুধুমাত্র সাইনিং গুলি যখন আপনি ভুল করেন, লাইন আসছে? আচ্ছা, এখন এটা দিয়ে আমার কাজ চলতেছে। শুধুমাত্র আপনি যখন সাইনিং গুলি ভুল করেন, এটার ইমপ্যাক্ট বেয়ারিং হয়ে যায়। যেমন আমার এক টিচারের কথা বলি, উনি এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে রিটায়ারমেন্ট করেছে। আপনাদের যদি কোনো ফ্রেন্ড ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে থাকে, জিজ্ঞাসা করবেন যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে সাত্তার স্যার ছিল, স্ট্যাটিস্টিক্স পড়াইতো। স্যার কোন ডিপার্টমেন্ট? স্ট্যাটিস্টিক্স। আব্দুল সাত্তার স্যার ইস্ট ওয়েস্টে খুব নাম করা টিচার। এবং আমার খুবই প্রিয় টিচার। উনি বিশ্বের বিভিন্ন দেশে পড়াইছে। এখন উনি একবার কোরিয়াতে গেছে, কোরিয়াতে আসলে ট্রানজিট ছিল, ট্রানজিটে উনি নামছে, উনি আর ওনার কয়েকজন ফ্রেন্ড মিলে একটা খাবারের দোকানে গেছে। কারণ খাবারের দোকানে গেছে পরে ওনারা আসলে খাবার সম্পর্কে খুব একটা কিছু বুঝে নাই, যে কোনো জিনিস দেখা ওনারা অর্ডার দিছে। এখন অর্ডার যখন দিছে, অর্ডার দেওয়ার পর খাবার দিছে, খাবার খায় স্যারের অনেক পছন্দ হয়েছে। স্যারের উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক বাংলাদেশে আইসা আমাকে এই খাবারটা খাইতে হবে। তখন স্যার যে সার্ভার আছে তাকে জিজ্ঞাসা করলো যে খাবারটাকে, কিন্তু কোনোভাবে তারা ইংরেজি বুঝে না, তাদেরকে ইংরেজি বুঝাইতে পারতেছে না, আবার তাদের ল্যাঙ্গুয়েজ স্যার বুঝে না।
তখন অনেক রকম মানে ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলো যে এটা কি মুরগির ডাক দিল, কুকুরের ডাক দিল। শেষ পর্যন্ত যে ডাকটাতে সে ইয়েস সাইন বললো সেই ডাকটা ছিল কুক, মানে এটা হচ্ছে কুকুরের ডাক, তার মানে এটা ছিল কুকুরের গোশত। কথা কি বোঝা যাচ্ছে? এখন কোরিয়ানরা তো হরহামেশা কুকুরের গোশত খায়, বাংলাদেশিরা কি খায়? আচ্ছা, উনি তো একদম বমি টমি করার মতো অবস্থা, উনি আবার দেশে চলে আসলো। দেশে আসার পর ওনার ওয়াইফকে এই ঘটনা বললো। তো ওনার ওয়াইফ হচ্ছে সেকুলারিজম, কোনো ধর্ম মানে না। এখন ওনার ওয়াইফ বললো তুমি তো কুকুরের গোশত খাইছো, তুমি তো নাপাক হয়ে গেছো, তাহলে তুমি এখন যা হজ করে আসো। ওনারে হজ করতে আবার সৌদি আরব পাঠাইছে। উনি আসার সময় আবার ড্রিঙ্কস করে আসছে। কথা কি বোঝা যাচ্ছে? উনি আসার সময় আবার ড্রিঙ্কস করে আসছে, তাইলে কি পাক হয়ে আসলো না নাপাক হয়ে আসলো? আবার নাপাক। ফ্যান্টাস্টিক। এবার একটু চিন্তা করে দেখেন, যখন নাপাক হয়ে আসছে এবার বলো যে তুমি আবার নাপাক হইছো, তাহলে এবার কি করতে হবে? এবার তুমি ইন্ডিয়া যাও, ইন্ডিয়া যায় আবার গোসল করে আসো। কথা কি বোঝা যাচ্ছে? এই টোটাল ঝামেলাগুলি হইছে আসলে কার জন্য? উনি কমিউনিকেট করতে পারে নাই প্রপারলি। কি খাবারটা উনি খাবে সেটা উনি প্রপারলি কমিউনিকেট করা যেতে পারে নাই। কথা কি বোঝা যাচ্ছে? এই গল্পটা স্যারই আমাদেরকে বলেছে। এই জন্য বলা হয় যে যখন আপনি কমিউনিকেশনটা প্রপারলি করতে না পারবেন, যখন আপনার সাইনগুলি ইমপারফেক্ট হবে, যখন আপনার মনে একটা থাকবে মুখে আরেকটা থাকবে, আপনার টোটাল আউটকামটা হবে ডিজাস্টার আউটকাম। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি যদি সাব্বিরকে এখন এই মুহূর্তে একটা ধমক দিয়া বলি সাব্বির এটা আপনি কি করছেন, সাব্বিরের মুখে কি হাসি আসবে না মুখটা চুপ হয়ে যাবে? মুখটা চুপ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি আবার হাসতে হাসতে বলি সাব্বির ব্রাভো, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, এবার কি তার মুখে হাসি আসবে না চুপ হয়ে যাবে? ফ্যান্টাস্টিক। খেয়াল করে দেখেন, এই জিনিসটাকে আমরা বলি অ্যাডাপ্টেশন। কমিউনিকেশন করার সময় আপনি সাবকনশিয়াসলি আপনার সাইকোলজি অনুযায়ী আপনি অ্যাডাপ্ট করে নেন। এখন এই সাইকোলজি অনুযায়ী আপনি যখন স্ট্রেস ফিল করেন সেটাকে আমরা বলি রেজাল্টিং স্ট্রেস অন অ্যাডাপ্টেশন। এটা স্ট্রেস পজিটিভ স্ট্রেস হইতে পারে, নেগেটিভ স্ট্রেস হইতে পারে। ওই যে আপনি বললেন মুখটা চুপ হয়ে গেছে, আমি কিন্তু সাব্বিরকে বলি নাই সাব্বির আমি আপনাকে এখন বকা দিছি আপনি মুখ চুপ ছায়া ফেলেন, বলছি? কিন্তু নিজের থেকে কিন্তু সে মুখটাকে চুপ ছায়া ফেলছে। আবার আমি যখন সাব্বিরকে প্রশংসা করছি, আমি কিন্তু সাব্বিরকে বলি নাই সাব্বির এখন আমি আপনার প্রশংসা করছি আপনি হাসতে থাকেন, আমি বলছি? সাব্বির নিজের থেকে হাসা শুরু করে দিছে। এই জিনিসটাকে আমরা বলি আপনি সাবকনশিয়াসলি যে জিনিসটাকে আপনার সাথে অ্যাডাপ্ট করে নেন সেটাকে আমরা বলি রেজাল্টিং স্ট্রেস অন অ্যাডাপ্টেশন। আমাদের চ্যাপ্টার 2 টোটালি এই জিনিসটার উপরেই। কথা কি বোঝা গিয়েছে? আজকে আমি আপনাদের কন্টেন্ট এতটুকু করে আমাদের চ্যাপ্টার 1 শেষ। আমাদের চ্যাপ্টার 1 শেষ। কথা কি বোঝা গিয়েছে? কথা বোঝা গিয়েছে? দেখেন তো কোশ্চেন আছে এখানে বইয়ের লাস্টে পেজ নাম্বার প্রথম থেকে টপিকগুলো আবার বলে দেন নেক্সট চ্যাপ্টারে। ওকে, আবার বলে দিচ্ছি, একদম প্রথম থেকে আমি বলে দিচ্ছি। গো টু পেজ নাম্বার 3। গো টু পেজ নাম্বার 3, দ্য রোল অফ কমিউনিকেশন ইন বিজনেস। পাইছেন? দ্য রোল অফ কমিউনিকেশন ইন বিজনেস, পেজ নাম্বার 3 পাওয়া গেছে? আমাকে একটু রেসপন্স করেন, আপনারা একদম চুপ করে থাকলে না মানে জি স্যার। জি স্যার। 2 নাম্বার মানে ওই পেজে দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন স্কিলস টু ইউ পাওয়া গেছে? জি স্যার। ওই পেজেরই লাস্টে হোয়াই বিজনেস নিডস টু কমিউনিকেট পাওয়া গিয়েছে? জি স্যার। আচ্ছা, পেজ 5 এ আসেন, কমিউনিকেশন ইন ব্রিফ পাওয়া গিয়েছে? জি স্যার। মেইন ফর্মস অফ কমিউনিকেশন পাওয়া গিয়েছে? জি স্যার। ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশন পাওয়া গিয়েছে? জি স্যার। স্যার একটু আস্তে বলেন স্যার। ও আচ্ছা, কমিউনিকেশন ইন ব্রিফ, তারপর মেইন ফর্মস অফ কমিউনিকেশন ইন বিজনেস। এটা কয় নাম্বার পেজ স্যার? পেজ 5। স্যার পেজ 5টা একটু শুরু থেকে আবার বলেন স্যার। অপূর্ব, পেজ 5 কমিউনিকেশন ইন ব্রিফ। অপূর্ব, কমিউনিকেশন ইন ব্রিফ, তারপর হচ্ছে মেইন ফর্মস অফ কমিউনিকেশন ইন বিজনেস, তারপরে হচ্ছে ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশন,
ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশন পাওয়া গিয়েছে স্যার আচ্ছা তারপরে পেজ 6 এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন পাওয়া গিয়েছে জি স্যার ওকে এরপরে আসেন পেজ 7 পার্সোনাল কমিউনিকেশন পাওয়া গিয়েছে জি স্যার 7 নাম্বার পেজে পরে আছে কমিউনিকেশন নেটওয়ার্ক অফ দ্য বিজনেস অফ দ্য অর্গানাইজেশন জি স্যার পাওয়া গেছে তো জি স্যার আচ্ছা তারপরে পেজ 7 এর লাস্টে দ্য ফর্মাল নেটওয়ার্ক তারপর পেজ নাম্বার 8 দ্য ইনফর্মাল নেটওয়ার্ক পাওয়া গিয়েছে জি স্যার তারপর পেজ নাম্বার 9 আজকে থেকে আমরা যেখান থেকে শুরু করেছি দ্য প্রসেস অফ হিউম্যান কমিউনিকেশন পাওয়া গিয়েছে স্যার পেজ নাম্বার 8 এরটা একটু বললে ভালো হয় পেজ নাম্বার 8 দ্য ইনফর্মাল নেটওয়ার্ক পেজ 8 জি স্যার পেজ 9 দ্য প্রসেস অফ হিউম্যান কমিউনিকেশন আজকে যেখান থেকে শুরু করেছি জি স্যার হিউম্যান লিখেছেন আচ্ছা তারপর পেজ নাম্বার 10 the beginning a message sent তারপরে পয়েন্টটা হচ্ছে entry in the sensory world তারপরের পয়েন্টটা হচ্ছে পেজ নাম্বার 10 এই ডিটেকশন বাই দ্য সেন্স এতটুকু পর্যন্ত কি লেখা হয়েছে পুরো মোবাইলে চার্জ আছে এতটুকু পর্যন্ত কি লেখা হয়েছে জি স্যার ওকে এবার পেজ নাম্বার 11 দ্য ফিল্টারিং প্রসেস সৈকত শুয়ে থাকা যাবে না আচ্ছা The page number 11 হ্যাঁ দ্য ফিল্টারিং প্রসেস লিখেছেন দ্য ফিল্টারিং প্রসেস 11 তারপরের পয়েন্টটা হচ্ছে পেজ নাম্বার 11 formation and sending of the response তারপর আমরা চলে যাব পেজ নাম্বার 12 the cycle repeated লেখা হয়েছে জি স্যার স্যার পেজ নম্বর 11 ফরম্যাটিং এন্ড সেন্ডিং তারপর of the response formation and sending of the response লেখা হয়েছে আচ্ছা পেজ নাম্বার 12 the cycle repeated আচ্ছা পেজ নাম্বার 12 এ তার পরবর্তী পয়েন্ট হচ্ছে the communication process and written communication লেখা হয়েছে জি স্যার the communication process and written communication তার পরবর্তী পয়েন্টটা পেজ নাম্বার 12 some basic truths about communication স্যার some basic স্যার আমার মোবাইলের 80% ডাটা শেষ হয়ে গেছে স্যার যদি লাইন কেটে যায় স্যার আমার প্রেজেন্টে দিয়ে দিন অসুবিধা নাই আচ্ছা এরপরে আসেন মিনিং সেন্ট আর নট অলওয়েজ রিসিভড সাম বেসিক ট্রুথস অফ কমিউনিকেশনের আন্ডারে পয়েন্ট হচ্ছে মিনিং সেন্স আর নট অলওয়েজ রিসিভড
meaning sends are not always received. আচ্ছা, এবার আসেন পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13, meaning is in the mind. Meaning is in the mind. পয়েন্টটা লিখে রাখেন, meaning is in the mind. তারপরের পয়েন্ট হচ্ছে the symbol of communication are imperfect. The symbol of communication are imperfect. The symbols of communication are imperfect. এতটুকু পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। তারপরের পয়েন্ট হচ্ছে resulting stress on adoption. Resulting stress on adoption লেখা হয়েছে। এবার কোশ্চেন গুলি একটু দেখেন, পেজ 14 এবং 15 এ কিছু কোশ্চেন আছে। resulting stress on adoption. Resulting stress on adoption. আচ্ছা, পেজ 14 এবং 15 এ কিছু কোশ্চেন আছে, এগুলি আপনারা একটু পড়ে নেবেন। কথা কি বোঝা গিয়েছে? 14 এবং 15। আচ্ছা, আমি এখন একটু রোল কলটা করে নিচ্ছি। স্যার হ্যাঁ স্যার 14 এবং 15 এর কোশ্চেন গুলো পড়ে নিব, এবং এই সব টপিকের মধ্যে কোন কোন টপিক গুলো একটু বেশি ইম্পর্টেন্ট একটু স্যার। আমি যেগুলি পড়াইছি সব সমান ইম্পর্টেন্ট, কোনোটাই কম ইম্পর্টেন্ট না। ঢাকায় দেওয়ার থিওরিতে আমি বিশ্বাসী না। আমি যা পড়াইছি ইম্পর্টেন্ট বিধায় পড়াইছি, নতুবা পড়াইতাম না। ওকে স্যার। বিজনেস আজকে 12 তারিখ তো না? আজকে 12 তারিখ না? জি স্যার। শহীদুল্লাহ সৈকত আছেন, আলী হাসান প্রীতম কি আছেন? জি স্যার। আলী হাসান প্রীতম। প্রীতম সাহা, প্রীতম সাহা কি আছে? প্রীতম সাহা নাই। আচ্ছা, ছিল, অহন মনে বের হয়ে গেছে স্যার। ছিল স্যার। তার প্রীতম স্যার ছিল। ওকে, অহন কর্মকার, অহন কর্মকার কি আছেন? নাই। আচ্ছা, অপূর্ব কর্মকার, অপূর্ব কর্মকার কি আছে? আমার কথা চলে গেছে স্যার। ছিল স্যার। ছিল, ওকে ফাইন। শোভন কৃষ্ণ পোদ্দার, ইয়েস স্যার। সাব্বির ইসলাম রাফি কি আছে? ইয়েস স্যার। ওকে, প্রিয়তা সাহা ত্রপা, ইয়েস স্যার। ওকে। সাদিয়া হোসাইন, সাদিয়া হোসাইন, মিস সাদিয়া হোসাইন আছেন? স্যার ও ছিল, ও আর ঢুকতে পারে নাই, পরে ওর কারেন্ট চলে গেছে। আচ্ছা, কিশোরী সাহা, স্যার ও তানজিমা। ও কি ছিল ক্লাসে? আপনারা কি সবাই তাকে দেখেছেন? হ্যাঁ স্যার, দেখেছি স্যার। সাদিয়া হোসাইন কি কি সবাই দেখেছেন? হ্যাঁ স্যার। প্রথমে দেখছি। নাহিদা তানজিমা স্যার ও ইসলাম ছিল, এখন নাই। না স্যার, নাহিদা আর কিশোরী একই এলাকার তো, একই সাথে কারেন্ট গেছে। কাবিদ নওয়াজ, জি স্যার। ওকে। সৈকত রয়, সৈকত আছে রয়, আছে তো। ওকে। জান্নাতুল খুশবু, জান্নাতুল খুশবু আছে? নাই। সামিয়া আহমেদ, সামিয়া আহমেদ আছে? সামিয়া আহমেদ নাই। নাই। আচ্ছা, কাজী আয়েশা আক্তার কি আছে? ইয়েস স্যার। ওকে। চৌধুরী খাদিজা আহমেদ নূর আছে? প্রেজেন্ট স্যার। অদ্বিতীয় ঘোষ আছে? অদ্বিতীয় ঘোষ, আদিত্য ঘোষ আছে? নাই নাই নাই। শুনেন, যে নাই তাকে প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করেন না ভাই, তাহলে আপনারা যারা আছেন এটা আপনাদের উপরে মানে মিসজাজ হয়, জুলুম হয়, এটা করেন না। ইমন রয়, ইমন রয় আছে? স্যার হ্যাঁ স্যার। লামিয়া আক্তার, ইয়েস স্যার। আবির হোসাইন,
আবির হোসাইন আছে? নাই। এমডি আব্দুল ফাহাদ আছে? ইয়েস স্যার। তাহসিন রুবাব আছে? ইয়েস স্যার। ওকে। মাহাদি হাসান উল্লাস? জি স্যার। ওকে। তাসলিমা আক্তার? ইয়েস স্যার। নাদিম চৌধুরী? ইয়েস। নাদিম চৌধুরী, ওকে। আছে স্যার। আচ্ছা, প্রান্তিকা রয় তন্নি? প্রান্তিকা রয় তন্নি আছে? নাই। প্রান্তিকা রয় তন্নি নাই। ওকে। এটা কি? মেহরোজ চৌধুরী মাহা আছে? প্রেজেন্ট স্যার। ওকে। রিয়া ফাতেমা জাহান রিয়া? ইয়েস স্যার। ওকে। জান্নাতুল বাকি? ইয়েস স্যার। সাইয়েদা রিদিতা? নাই। ফারিয়া রহমান? নাই। ছিল তো। ছিল তো মাঝে দেখলাম রিদিতা ছিল? না স্যার। ওকে। জুবায়ের সিয়াম? প্রেজেন্ট স্যার। শাওলিন সুলতানা? ইয়েস স্যার। হ্যাঁ। লাবণী সাহা ছিল না। আচ্ছা। অনিক কুমার সাহা তন্ময়? ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। নওশের উদ্দিন চৌধুরী? নাই। আচ্ছা, আমি একটু বলি। নওশের উদ্দিন চৌধুরী অ্যাবসেন্ট, লাবণী সাহা অ্যাবসেন্ট, সায়েদা রিদি, হ্যাঁ কে? স্যার ফারিহা রহমান। কথা বুঝি নাই, আবার বলি। নওশের, হ্যাঁ বলেন। ফারিয়া রহমান কি হইছে? নাই মানে আমারটা, হ্যাঁ আপনি আছেন তো। আমি একটু বলতেছি কারা কারা অ্যাবসেন্ট। নওশের উদ্দিন চৌধুরী অ্যাবসেন্ট, অনিক কুমার সাহা তন্ময় অ্যাবসেন্ট, সায়েদা রিদিতা অ্যাবসেন্ট। স্যার অনিক কুমার সাহা তন্ময় আছেন স্যার। অনিক কুমার সাহা তন্ময় আছেন? জি স্যার। আচ্ছা, ও আছে, ওকে ফাইন। নওশের অ্যাবসেন্ট, লাবণী সাহা অ্যাবসেন্ট, সৈয়দা রিদিতা অ্যাবসেন্ট, তারপরে প্রান্তিকা রয় তন্নি অ্যাবসেন্ট, তারপরে আবির হোসাইন অ্যাবসেন্ট, অদ্বিতীয় ঘোষ অ্যাবসেন্ট, তারপরে হচ্ছে আদিত্য ঘোষ অ্যাবসেন্ট, সামিয়া আহমেদ অ্যাবসেন্ট, জান্নাতুল খুশবু অ্যাবসেন্ট, তারপর হচ্ছে অহন কর্মকার অ্যাবসেন্ট। মোট 9 জন অ্যাবসেন্ট। তাহলে আপনারা প্রেজেন্ট আছেন হচ্ছে 37 থেকে যদি 9 চলে যায় 28 জন। ওকে, 12 তারিখ আমি সেভ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এখন আজকে বলেন আপনাদের ক্লাস কেমন লাগছে? খুব অনেস্টলি বলবেন। অনেক ভালো লাগছে স্যার। অনেক ভালো লাগছে স্যার, খুব এনজয় করছি। না কেন বললাম আমি আপনাদেরকে একটা কথা বলি। এই ক্লাসটা হচ্ছে টেবিল টেনিস গেম। আমি সব সময় বলি এক পক্ষ খেলা যাবে না। আমার ক্লাস, আমার সমস্ত কথা বলা, আমার এফোর্টটা তখনই কাজে লাগবে যখন আপনারা এই ক্লাসটা বুঝতে পারবেন এবং আপনারা ঠিকমতো পড়াশোনা করবেন। আপনার প্রথম কথা হচ্ছে বুঝতে হবে, তারপরে হচ্ছে পড়াশোনা করতে হবে। বুঝতে পারলাম? যেখানে না বুঝবেন আবার বলবো একটা কথা মনে রাখবেন, মাই ডোর ইজ অলওয়েজ ওপেন ফর ইউ। আপনি 100 বার যদি আমাকে কোশ্চেন করেন, আমি 100 বার উত্তর দিতে বাধ্য, কারণ এটা আমি আপনাকে ফ্রি অফ কস্ট পড়াই না। আপনাকে পড়াই বিনিময়ে আপনাদের বেতন থেকে ইউনিভার্সিটি আমাকে স্যালারি দেয়। যে মুহূর্তে থেকে আপনি আমার কাছে পড়া বুঝতে চাইবেন, কিন্তু আমি আপনাকে বুঝাইতে অপারগতা বা অনীহা প্রকাশ করব। অপারগতা করতে পারি আমি পারতেছি না বা এই সময় আমার একটা সমস্যা, কিন্তু আমি যদি অনীহা প্রকাশ করি তাহলে আমার ইনকাম হারাম হবে। তো আমার ইনকাম হালাল করার জন্য হইলো আপনাদেরকে প্রপার সার্ভিসটা দেওয়া, এটা আমার জন্য জরুরি। এজন্য আমি সব সময় আপনাদের ফিডব্যাক এক্সপেক্ট করি। কোনো সাজেশন যদি থাকে আপনারা নির্দ্বিধায় আমাকে বলতে পারেন যে ক্লাসটা আরো এইভাবে নিলে আপনাদের জন্য বেশি সুবিধা হয়। ক্লাসটা কি বেশি স্লো হয়ে যাচ্ছে? আমি কি বেশি স্লো ডেলিভারি দিচ্ছি? না স্যার। নো না স্যার। স্যার। আচ্ছা,
হ্যাঁ, আমি আমার রেগুলার স্পিডের থেকে অনেক স্লো ডেলিভারি দিচ্ছি, এটা আস্তে আস্তে আমি বাড়াবো, এটা আমি আস্তে আস্তে বাড়াবো। উল্লাস, জি স্যার। কোনো সাজেশন থাকলে বলতে পারেন। না স্যার, ঠিক আছে স্যার। শিওর তো? জি স্যার। শিওর তো? আচ্ছা, তারপরও যদি কোনো অংশ আপনার কাছে খারাপ লাগে, দেখেন আমরা সবাই লার্নিং পার্টনার্স। আমি একটা জিনিস বিলিভ করি, একজন শিক্ষকের কাছ থেকে যদি আপনাকে শিখতে হয়, তার কাছে এসে আপনাকে শিখতে হবে। শিক্ষক এবং ছাত্রের মধ্যে ডিসটেন্স যত বেশি হবে, লার্নিং গ্যাপ তত বেশি হবে। সিম্পল জিনিস। এজন্য আমি বলি আপনি নিজে আপনার সবচেয়ে বড় শিক্ষক, কারণ আপনার কান আর মুখটা হচ্ছে সবচেয়ে কাছাকাছি। কথা আপনার কানে ঢুকতে হলে যত কাছে এসে বলা যাবে তত বেশি সুবিধা। এই জন্য আমি ডিসটেন্স সবসময় মিনিমাইজ করতে চেষ্টা করি। আমি ক্লাসটা একদম ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মাধ্যমে নিতে চেষ্টা করি। আমি যখন ফিজিক্যাল ক্লাস নেই, আমি এভাবেই নেই। অনলাইন তো এমনি একটু দূরে হয়ে গেছে, আমি যদি আরো রেস্ট্রিকশন দেই এটা খারাপ, মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে লার্নিং গ্যাপ ক্রিয়েট করে, কিন্তু আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে যে জিনিসগুলো আমি পড়িয়েছি আশা করি আপনি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন প্লিজ লেট মি নো। আপনি 100 বার যদি বলেন আমি 100 বার বুঝাইতে বাধ্য, আপনাকে বুঝাইতে আমি বাধ্য। আই এম পেইড ফর দ্যাট। সো আপনি আমাকে জানান। আর যদি আপনি বুঝে থাকেন প্লিজ আপনি বইটা একটু কষ্ট করে পড়েন। আমার জন্য না, আপনার জন্য পড়েন, আপনার আপনার বাবা মার জন্য পড়েন, যারা আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখে ওই স্বপ্নটা সত্যি করার জন্য পড়েন। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দেই। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সে যদি আপনার সাথে কোনো একটা হিপোক্রেসি করে বা একটা ঠকবাজি করে বা একটা বেইমানি করে, আপনার ভাল লাগবে? সিম্পল জিনিস, ভাল লাগবে না স্যার। ভালো লাগার কথা না। এই কাজটা যদি রাস্তার অন্য কোনো একটা মানুষ করে যার সাথে আপনার সম্পর্ক এত ভালো না বা যারা আপনি চিনেন না, তখন কি আপনার এতটা খারাপ লাগবে? লাগবে না। আপনার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আপনার প্যারেন্টস, আবার আপনার প্যারেন্টস এর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছেন আপনারা। সে নিজে কষ্ট করে স্যাক্রিফাইস করে আপনার পড়াশোনার জন্য ইনভেস্ট করতেছে। আপনি তাকে রোজগার করে খাওয়াবেন সেজন্য না, সে আপনাকে আপনার ভবিষ্যৎটা সুন্দর দেখতে চায়। সে আপনাকে একটা বিশ্বাস করছে যে আপনাকে পড়তে পাঠাইলে আপনি ভালো করে পড়াশোনা করবেন, আপনার ফিউচারটা সিকিউর হবে, এটা তার একটা মানসিক শান্তি। সে আপনাকে দিয়ে অন্য কাজও করাইতে পারতো, তাতে তার ফ্যামিলির ইনকাম হইতো। সেই ইনকাম স্যাক্রিফাইস করে সে আপনার পিছনে ইনভেস্ট করতেছে আপনার ফিউচার ব্রাইট করার জন্য। এই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে তখন যখন আপনি কোনো কারণ ছাড়া আপনার পড়াশোনায় অবহেলা করবেন। এটা বিশ্বাস করেন, তাকে ফিজিক্যালি মাইরা ফেললে সে যতটা কষ্ট পাইতো, বিশ্বাস ভাঙা তার চেয়েও কষ্টের। সো আপনি আমার কথা হয়তো না শুনতে পারেন, হ্যাঁ আমি খুব সাধারণ মানুষ, আপনাদের সামনে আসছি, বেশি দিন হয়তো থাকবো না, হ্যাঁ অন্য কোর্সে হয়তো চলে যাব, আপনারা আবার নতুন নতুন শিক্ষক পাবেন, আমার কথা হয়তো আপনার মনেও থাকবে না। যে প্যারেন্টস আপনার পিছনে ইনভেস্ট করতেছে তার পরিশ্রমের টাকাটা, তার মুখের দিকে তাকায় হইলো এটলিস্ট আমার কোর্সে আমি আপনাকে যতটুকু পড়াইছি, আমি অনেস্টলি পড়াইছি, আমি একদম এফোর্ট দিয়ে তারপর আপনাদেরকে পড়াইছি। আপনারা একটু পড়াটা বাসায় পড়ে নেবেন। কথা কি বোঝা গেছে? কিভাবে বলতে হয় আমি জানি না, কারণ আমি একটা জিনিস বিলিভ করি, এটা আদরে সম্ভব, যেটা মিলের মধ্যে সম্ভব, শাসনে সেটা সম্ভব না। আমি শাসন সিস্টেমটা আসলে পছন্দই করি না, অনেক সময় করতে হয় কিন্তু শাসন সিস্টেমটা আমি পছন্দ করি না, আমি আদরে বিশ্বাসী। কথা কি বোঝা গিয়েছে? আপনারা আমাকে কথা দিতে পারেন যে এটা আপনারা বাসায় পড়বেন? জি স্যার, অবশ্যই। জি স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তাহলে আজকের মতো রাখলাম। ও আরেকটা জিনিস খেয়াল করছেন, আজকে কিন্তু 40 মিনিটের পরে কাটে নাই, খেয়াল করছেন? জি স্যার, আজকে দুইবার লিংক দিতে হয় নাই। না, অলরেডি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর অল্প কিছু সময় বাকি। ঠিক আছে, ভালো থাকেন। ডে আফটার টুমরো আবার দেখা হচ্ছে নতুন টপিকস, নতুন চ্যাপ্টার নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। স্যার নমস্কার স্যার।